যে আজকে জি পার্ট স্যার, 8, থেকে আদেশ শুরু। 9 থেকে 17 আলোচনা করতে হবে। আমরা ইতিপূর্বে 1 থেকে 8 আলোচনা করে ফেলেছি। ক্লাসে যিনি নতুন আছেন, নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইভ ক্লাসের। তবু বলে দিই, প্রথমে একটু আলোচনা হবে। আলোচনার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, যেমন আদেশ 9 পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার পরিণাম, এখানে আদেশগুলোর নাম থাকছে আর বিধিগুলো এই সিরিয়াল আছে। এখান থেকে আমরা এই বিধিগুলো 15 পর্যন্ত আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিধিগুলো। তো বিধি একে বলা আছে, বিবাদীর হাজিরা ও জবাবদানের জন্য সমানে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজিরা, পক্ষগণ বলতে সমন দেওয়া হলো বিবাদীকে, বিবাদী উপস্থিত হবে, উপস্থিত হয়ে সমনে যে তারিখটা উল্লেখ করা থাকবে সেই তারিখে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে। এবং হাজিরাটা তিনি স্বয়ংও দিতে পারেন, মানে নিজে এসে হাজিরা দিলেন ব্যক্তিগতভাবে, কে বিবাদী বা যতগুলো পক্ষ আছে, বিবাদী এক বা একাধিক থাকতে পারে, এখানে বাদীও হাজিরা দিবে। আবার উকিলের মাধ্যমে হাজিরা দেওয়া যাবে, অ্যাডভোকেট হাজিরা যেটাকে আমরা বলি। তো আমি এই যে আলোচনা করলাম আদেশ 9 বিধি 1, যতটুকু দরকার তথ্য এমসিকিউর জন্য এতটুকুই এনাফ। বই হয়তো আরো বিস্তারিত আছে। তো এই যে আলোচনা করার মাঝখানে যদি আপনার কনফিউশন তৈরি হয়, রেজ হ্যান্ড বলে একটা অপশন আছে রিয়াকশন বাটনের মধ্যে। রেজ হ্যান্ড করলে আমি বুঝতে পারবো এই পয়েন্টে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমি এই পয়েন্টে উত্তর দিয়ে আবার অগ্রসর হব। আর যদি কেউ প্রশ্ন না করেন বা রেজ হ্যান্ড হাত উত্তোলন না করেন, আমি কন্টিনিউ করতে থাকবো। তবে শেষে আমি আবার রিকল করব, অর্থাৎ কেউ যদি প্রশ্ন করতে চান শেষে আবার সুযোগ দেব ক্লাসের শেষে। এটা হচ্ছে আমার ক্লাসের প্রসিডিউর। বিধি 2, বাদী খরচা প্রদান না করায় সমন জারি না হলে খারিজ। বাদী মামলা করেছে, বাদী খরচা প্রদান করতে হবে। খরচা বলতে প্রসেস ফি কে বলা হয়। খরচা বলতে প্রসেস ফি, প্রসেস ফি বলতে তলবানা বা প্রসেস ফি বলা হয় শব্দটাকে। তো আমাদের রাজশাহী কোর্টে তলবানা, আমি যখন বারে আহ, যুক্ত হই তখন তলবানা ফর্ম ছিল না। আমরা নীল কাগজে বা একটা ডেমিতে লিখে দিতাম যে বাদী পক্ষে প্রসেস ফি দাখিল করা হইলো বলে প্রসেস ফি বাবদ এত টাকা, সাধারণত 2 থেকে 5 টাকা পর্যন্ত হয়, বেশি বিবাদী হলে একটু বেশি হয়। আর বর্ষাকালে হলো নৌকা ভাড়া দিতে হয় খুব সামান্য। আর ডেমি, অর্থাৎ সেটা যদি নীল কাগজে দিই তাহলে ডেমির যে খরচ সরকারকে সেটা দিতে হবে, ডেমি বাবদ 3 টাকা আলাদা খরচ দিতে হয়। টোটাল একটা কোর্ট ফি দিতে হয়। তো 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 12 টাকার মধ্যেই হয়ে যায়। এইটা যদি জমা দেওয়া না হয়, সিভিল মামলার ক্ষেত্রেও ক্রিমিনাল সিআর মামলার ক্ষেত্রেও কিন্তু এটা সমনের আপনার প্রসেস ফি দিতে হবে। এই 5 টাকা, 7 টাকা, 12 টাকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সমনটা পাঠানোই হবে না। এটাই নিয়ম। তো এই খরচা বলতে কিন্তু এই প্রসেস ফি কে বলা হচ্ছে, বা তলবানা ফি। তলবানা ফি কেন বলা হচ্ছে এটাকে? কারণ বিবাদীকে তলব বা ডাকা হবে, এটার জন্য বাদীকেই ফি বহন করতে হবে। বাদীর মামলা যাবতীয় খরচ বাদীকে বহন করতে হবে, বিবাদীকে নিয়ে আসা সহ সবকিছুই। সমনের ফর্ম কিনা থেকে শুরু করে পোস্টাল খাম টিকিট সবকিছুই বাদীকে সরবরাহ করতে হবে এবং লিখেও দিতে হবে বাদীকে। জাস্ট যিনি সেরেস্তাদার তিনি কি করবেন, মামলা নম্বর বসাবেন, তারিখ দিবেন এবং আদালতের সিল এবং বিচারকের স্বাক্ষর নিয়ে সেটাকে রেডি করে তিনি নেজারত শাখায় দিয়ে দিবেন, মানে প্রসেস শাখায় দিয়ে দিবেন। প্রসেস শাখা থেকে প্রসেস সার্ভার বা জারিকারক এইটা নিয়ে যাবে কোথায়, বিবাদীদের কাছে। এবং সেখান থেকে একজন কর্মচারী, সেরেস্তাদারের যিনি কর্মচারী আছেন, পিয়ন বা অন্যান্য সহকারী, তারা আবার পোস্ট অফিসে সেটা পোস্ট করে দিবেন। অর্থাৎ পোস্ট করার দায়িত্ব কিন্তু সেরেস্তাদার গ্রহণ করে, কিন্তু পোস্ট খামটাম টিকিট লাগানো সবকিছুই রেডি করে দিতে হয় বাদী কে। বাদীকে মানে এখানে বাদী তো আইনজীবী নিয়োগ করে রেখেছেন, আইনজীবী নিজে অথবা তার পক্ষে যে সহকারী আছে, জুনিয়র বা কোনো, আমরা মুহুরি বলে থাকি, এখন তো আর মুহুরি বলা যাবে না, বলতে হবে আইনজীবী সহকারী। তো তারা আসলে এগুলো করে দেয়। আবারও বলছি, খরচা বলতে প্রসেস ফি বা তলবানাকে বোঝানো হচ্ছে। এখানে আপনারা ফাঁকা জায়গায় লিখে নিতে পারেন প্রসেস ফি অথবা তলবানা। তাহলে এই 2 নম্বর বিধি থেকে প্রশ্ন কি আসতে পারে যে বাদী যদি সমনের প্রসেস ফি বা তলবানা দাখিল না করে সময়ের মধ্যে, তাহলে মামলার পরিণতি কি হবে? মামলাটি খারিজ হয়ে যাবে। সমন জারি না হলেও বিবাদী বা উকিল হাজির হলে খারিজ হবে না। এখন প্রসেস ফি দেওয়া হয়নি, সমন জারি হয়নি, প্রসেস ফি না দেওয়া হলে তো সমন ইস্যুই হবে না। সমন ইস্যু বলতে সমনটা সিল দিয়ে বিচারকের স্বাক্ষর নিয়ে প্রসেস শাখায় পাঠিয়ে দেওয়া, এটাকে সমন ইস্যু হওয়া বলে।
মানে কোর্ট থেকে সমন রেডি হয়ে প্রসেস শাখায় যাওয়াকে সমন ইস্যু বলে। সমন ইস্যু করতে ফর্মালিটি কি? আবারও বলছি, আদালতের সিলমোহর ব্যবহার করা হবে, বিচারক স্বাক্ষর করবেন, তাহলেই সেটা রেডি হয়ে গেল, মানে সমন ইস্যু হয়ে গেল। গ্রেপ্তারি পরোয়ানাও কিন্তু এভাবে ইস্যু হয়। আচ্ছা, এখন সমন ইস্যু হয়নি প্রসেস ফি না দেওয়ার কারণে, কিন্তু বিবাদী বা বিবাদীর উকিলের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলেছে বা লিখিত জবাবই দিয়ে ফেলেছে মামলায়, তাহলে সমনের উদ্দেশ্য কি? বিবাদীদেরকে নিয়ে আসা কোর্টে। বিবাদী যেহেতু চলে এসেছে আর সমনের প্রয়োজনীয়তা শেষ, তাই সমন জারি না হওয়া বা প্রসেস ফি না দিলেও, যেহেতু বিবাদী বা বিবাদীর উকিল হাজির হয়েছে বিবাদীর পক্ষে, অতএব মামলার খারিজ হবে না, মামলা চলতে থাকবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কনফিউশন রাখা যাবে না। কনফিউশন দূর করবেন, ভাষাগত প্রবলেম থাকলে সেটা বলবেন, তাহলে ক্লিয়ার হবেন। 3 নম্বর বিধিতে কি বলা আছে? কোনো পক্ষই হাজির না হলে খারিজ হবে। কখন কোনো পক্ষ খারিজ না হলে? সমন জারি হলো, সরি, সমন জারি যদি না হয়, কোনো পক্ষই হাজির না হলে বলতে এই যে দুইয়ের এক্সটেনশন। দুই বলা হচ্ছে সমনের প্রসেস দেওয়া হয়নি, সমনের প্রসেস যদি দেওয়া না হয় এবং কোনো পক্ষই হাজির হয়নি, বাদী হাজির হয়নি, বিবাদীও হাজির হয়নি, তাহলে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে। আদালত বিরক্ত হয়ে মামলা খারিজ করে দিবেন। বাস্তবে দু এক ডেট কিন্তু সময় দেয়, একেবারে খারিজ করে দেয় না, সেটা অন্যায় হয়, অবিচার হয়। তাই এই যে খারিজ করে দেওয়া, বাস্তবে দুই এক ডেট দেখা হয় যে আসছে কিনা, অপেক্ষা করা হয় ন্যায় বিচারের স্বার্থে। যদি না আসে পরপর 2-3 ডেট, তাহলে খারিজ করে দেওয়া হয়। তবে প্রথম ডেটে খারিজ করলেও কিন্তু সেটা মানে অন এই বিচার বহির্ভূত কোনো কিছু হবে না, মানে লিগ্যাল ফল্ট তৈরি হবে না, আইনে আছেই। 4 নম্বর, বাদী নতুন মোকদ্দমা দায়ের বা আদালত মোকদ্দমা নতুন পুনরায় চালু করতে পারবে। এই যে খারিজ হয়ে গেছে, খারিজ হয়ে যাওয়ার পর বাদী দেখলো মামলা তো একটা করলাম, কিন্তু মামলা খারিজ হয়ে গেল এই প্রসেস না দেওয়ার কারণে বা খরচা না দেওয়ার কারণে, তাহলে কি করার? খারিজ মামলাটা আবার পুনরায় চালু করা যাবে, রিভাইভ করা যাবে, অথবা যে মামলা গেছে গেছে, আমি নতুন করে মামলা করব। বাদী যদি সিদ্ধান্ত নেয়, বিবাদীকে আবার নতুন ভাবে সমনের ব্যবস্থা করে নতুন মামলা করা যাবে। তাহলে দুইটা সিদ্ধান্ত আছে, নতুন মামলাও করা যাবে এইভাবে, খারিজ হয়ে যাওয়া মামলার বিপরীতে, অথবা ওই মামলাটা চালুর জন্য আবেদন করা যাবে। বিধি 5-এ কি বলা আছে? সমন জারি না হয়ে ফেরত আসার 1 মাসের মধ্যে বাদী নতুন সমনের আবেদন না করলে খারিজ হবে। মনে করেন সমন দিলাম, আমার একটা মামলার ক্ষেত্রে এরকম হয়েছে। 72 জন হচ্ছে বিবাদী, আমার একটা মামলা, 18 মামলা, 72 জন বিবাদী, বাদী একটাই। 2021 সালের মামলা ফাইলিং করা হয়েছিল। তো এখানে বাদী 8 জন বিবাদীর নাম ঠিকানা একটু ভুলভাবে দেয় আমাকে। এখন আমি তো বিবাদীদের চিনবো না, বাদীরাই চিনে বা বাদীর আত্মীয় স্বজনে চিনে, বাদী সঠিকভাবে দিলে তার ভিত্তিতেই তো অ্যাডভোকেট মামলা ড্রাফট করবেন। তো আমি ড্রাফট করেছি, 72 জন, ভুল হতেই পারে। তারপরেও এখানে আমার কোনো ভুল না, বাদী 8 জনের নাম ঠিকানা ভুল দিয়েছে। এর মধ্যে আবার 2 জন বিবাদী মারা গেছে, মৃত বিবাদীর নাম চলে আসছে মামলায়, মানে উনি জানেই না যে বিবাদীরা মারা গেছে। আচ্ছা, এখন সমন জারি করতে যাই, এই 8টা সমন ফেরত আসলো, আমি নতুন করে আবার কি করলাম, তদবির নিলাম। তদবির নেওয়া কি? এই যে একটা সমন গেল, সমন জারি না হয়ে ফেরত আসলো, দুইটাতে বক্তব্য আসলো এই অমুক এবং অমুক মিস্টার এক্স ওয়াই মৃত, মারা গেছে, এবং বাকিগুলা খুঁজিয়া না পাওয়াই ফেরত। তখন আমি সমনগুলো আমার নষ্ট হয়ে গেল, আমাকে নতুন করে আবার সমন দিতে হবে। তাহলে নতুন করে সমন লিখে আবার সমনের আমি আদালতে দাখিল করলাম, এবং 2 জন যে মৃত তার আমি পরেশন সনদ দিয়ে তাদের পক্ষে যারা যারা বেঁচে আছে তাদেরকে যুক্ত করে দিলাম, দিয়ে আবার সমন জারি করলাম। এর মধ্যে আবার বাকি আছে আরো 6 জন। এই 6 জনের জন্য আমি তৃতীয়বার আবার নতুন সমন দিয়েছি, সেটা 2 দিন আগে সমন জারি করতে গেছে। আমি কালকে জানতে পারবো আলটিমেটলি সেটা সমন জারি হয়েছে কিনা। তো এটাই বলা হচ্ছে যে একবার ব্যর্থ হলে আবার দিতে হবে, আবার ব্যর্থ হলে আবার দিতে হবে। সমন যতক্ষণ না প্রপারলি জারি হচ্ছে ততক্ষণ সমন নতুন করে দিতেই থাকতে হবে। যদি নষ্ট হয়ে ফেরত আসে, নষ্ট হয়ে ফেরত আসা মানে যিনি সমন নিয়ে গেলেন তিনি যদি লিখে দেয় যে খুঁজিয়া না পাওয়া এই ফেরত, আর কোনোভাবে যদি জারি করে আসেন যে গ্রহণ না করাই লটকিয়ে জারি হলো, তাও কিন্তু সেটা জারি। জারি না হয়ে ফেরত আসলো মানে সেটা নষ্ট হয়ে গেল, আমাকে নতুন করে সমন দিতে হবে, এটাই বলা হচ্ছে
1 মাসের মধ্যে বাদী নতুন সমনের আবেদন না করলে, তাহলে এই যে নতুন সমন দিতে হবে, না করলে মামলা খারিজ হয়ে যেতে পারে। আর যদি কারণ দর্শালে হবে না, 1 মাসের মধ্যে দিতে কেন পারিনি, আমি তদবিরের জন্য সময়ের দরখাস্ত দিচ্ছি যে ইওর অনার, এই বিবাদীদের সঠিক নাম ঠিকানা সংগ্রহ করতে একটু সময় লাগছে, একটু সময় দিবেন। তাহলে সময় দেওয়া হবে, খারিজ করা হবে না। এটাই কারণ দর্শানো। আমি কারণ দর্শিয়ে একটা কি করছি, সময়ের দরখাস্ত করছি, এটা করলেও হবে। অথবা খারিজ করে ফেলেছে, তারপরে যদি আমি কারণ দর্শাই যে আমি এই কারণে দিতে পারিনি বলে খারিজ হয়েছে, মামলাটি আবার পুনর্জীবিত করা হোক, আবার চালু করা হোক, তাহলে চালু করে দিবেন। 5 নম্বর পয়েন্টটা যেহেতু শ্যাডো করা আছে দেখেন আগে থেকে, মানে গুরুত্বপূর্ণ। আর এই যে 1 মাস, এখানে লেখা আছে 1 মাস, এই 1 মাস সংখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে এই 1 মাস যখনই চোখে পড়বে প্রশ্নকর্তাদের, সংখ্যাবাচক শব্দ যেখানেই সংখ্যা সেখানেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অতএব সংখ্যা দেখলে আপনারা আলাদা রং দিয়ে হাইলাইট করবেন। যেমন আমি এখানে হাইলাইট করছি গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক, এই ধরনের আপনারা কি করতে পারেন, এরকম হাইলাইটার পেন করে নোটে হাইলাইট করবেন। 6 নম্বর, শুধুমাত্র বাদী হাজির হলে পদ্ধতি। সমন জারি হলে, বাদী হাজির হয়েছে, সমনও জারি হয়েছে, কিন্তু বিবাদী আসছে না, এসে কি দিচ্ছে না, জবাব দাখিল করছে না, তাহলে মামলা একতরফা হয়ে যাবে। ধরেই নেওয়া হবে যে বিবাদী আসতে চায় না, এ মামলায় কন্টেস্ট করতে চায় না, তাহলে একতরফা হয়ে যাবে। আর সমন জারি না হলে দ্বিতীয় সমন প্রেরণও জারি করতে হবে, যেটা আমরা 5-এর মধ্যেই পাচ্ছি। তাহলে মনে করেন একটা ক্রিকেট খেলায় বা একটা ফুটবল খেলায়, যখন একদল মাঠে নেমে পড়লো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আরেক দল মাঠে নামতে যদি বিলম্ব করে, তাহলে ধরে নেওয়া হবে ওই ওই যে দল মাঠে নামতে অপারগ, মানে মাঠে নামেনি, ধরে নিতে হবে তারা কন্টেস্ট করতে চায় না। তাহলে যিনি মাঠে নেমে গেছেন সময়ের মধ্যে, তারা কিন্তু জয়ী ঘোষিত হবে, এবং যারা নামেনি তারা কিন্তু পরাজিত। এরকম একতরফা বলতে কিন্তু এইভাবে জয়যুক্ত হওয়া। 8 নম্বর বিধি, শুধুমাত্র বিবাদী হাজির হলে। 6-এ বলছে বাদী হাজির হলে, 8-এ বলছে বিবাদী হাজির হলো কিন্তু বাদী হাজির হলো না। তাহলে পদ্ধতির কি হবে? দাবি অস্বীকার করলে, বিবাদী এসে যদি বাদীর আর্জিতে যে দাবি করেছে, যে কারণে মামলা করেছে, সেটা যদি বিবাদী অস্বীকার করে লিখিত জবাবের মাধ্যমে, তাহলে যেহেতু বাদী আসেইনি, যে মামলা করলো সেই উপস্থিত নাই, মামলা খারিজ হয়ে যাবে। আমি গতদিনও বলেছি বারবার যে বিবাদীকে ক্ষতিগ্রস্ত করে যখন মামলা খারিজ হয়, আর বাদী ক্ষতিগ্রস্ত হয়, সরি, আবারও বলছি, মামলা খারিজ হওয়া মানে বাদী ক্ষতিগ্রস্ত হওয়া। বাদী যখন মামলা পরিচালনায় ব্যর্থ হবে বা অবহেলা দেখাবে, তখন মামলা খারিজ করে দেবে আদালত। আর বিবাদী যখন মামলা পরিচালনায় অবহেলা দেখাবে বা ব্যর্থ হবে, তখন মামলা একতরফা হয়ে যাবে। একতরফা হওয়া মানে বাদীর লাভ, বিবাদীর ক্ষতি। খারিজ হওয়া মানে বাদীর ক্ষতি, বিবাদীর লাভ। এই বিষয়টা বুঝতে হবে, না বুঝলে কিন্তু ভুল হবে প্রশ্নের উত্তর করতে। আংশিক অস্বীকার, বিবাদী আংশিক অস্বীকার করলে আর আংশিক স্বীকার করলো, তাহলে ওই অনুপাতে ডিক্রি হবে, অবশিষ্টর জন্য খারিজ হবে। 9, বাদী ত্রুটির জন্য তার বিরুদ্ধে ডিক্রি হলে নতুন মোকদ্দমা চলবে না। বাদী ত্রুটি করেছে, অবহেলা করেছে, এটার করার কারণে মামলা খারিজ হয়ে যদি যায়, তাহলে এটার জন্য কিন্তু নতুন মামলা করা যাবে না। তবে কি করতে পারে বাদী? আপিল করতে পারে। 9A, সরাসরি খারিজ রদকরণ। একটা মামলা খারিজ হয়ে গেছে, এই খারিজটা কি রদ করা যাবে? খারিজ হয়ে যাওয়ার পরে সেটা রদ করার কথা বলা হচ্ছে। বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে, মানে যেন দ্রুত খারিজটা রদ করে মামলাটা দ্রুত আবার চালু করা যায়। যেমন একটা ট্রেন চলতি পথে যদি আটকে যায়, তাহলে যত দ্রুত সম্ভব ট্রেনটাকে কি আবার চালু করতে হবে। তাহলে কি হবে, আরেকটা ট্রেন এসে তার পিছনে এসে বসে থাকবে না, বা আরেকটা ট্রেন ছাড়তে বিলম্ব হবে না। একটা ট্রেন আটকে গেলে পুরো লাইন দুই দিক থেকে কিন্তু ব্লক হয়ে যাবে, আসতেও পারবে না কোনো ট্রেন, যেতেও পারবে না। এই কারণে দ্রুত এই থেমে যাওয়া ট্রেনকে চালু করতে হবে। তেমনি মামলা খারিজ হয়ে গেলে দ্রুত সেটাকে চালু করতে হবে।
আর এটাকে বলা হচ্ছে বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত। ত্বরান্বিত বলতে এখানে দ্রুত করা, এক্সেলারেট করতে। এই 9A এই বিধিটা কিন্তু যুক্ত করা হয়েছে পরে। 1,000 টাকা খরচা কে খরচা দিবে? বাদী দিবে। বাদীর মামলা খারিজ হয়েছে, সেটা সে রদ করতে চাচ্ছে, আবার চালু করতে চাচ্ছে। ও এফিডেভিট দিতে হবে, হলফনামা দিতে হবে। 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাহলে খারিজ যেই দিন হয়েছে সেই দিনের থেকে 30 দিনের মধ্যে এফিডেভিট বা হলফনামা সহ 1,000 টাকা খরচা জমা দিতে হবে। এই খরচাটা কিন্তু আবার বিবাদী পাবে। একাধিকবার রদ করা যাবে না, মানে একটা মামলা এভাবে খারিজ হয়ে গেছে, একবার রদ করলাম মানে আবার চালু করলাম, আবার খারিজ হলো, আর শুনবে না আদালত, মানে এইভাবে একবারই সরাসরি খারিজ রদ করা যাবে। বিবাদীকে রদের নোটিশ দিতে হবে। এখন মামলা তো খারিজ হয়ে গেছে, বিবাদী জানতে পারলো মামলা খারিজ, মানে বিবাদী খুব আনন্দে আছে, বাসায় বসে আছে, এই মামলা নিয়ে টেনশন করছে না। যখনই খারিজটা রদ হয়ে গেল, বিবাদী তো আর আদালতে নাই, কারণ খারিজের আবেদন কে করেছে? বাদীর আইনজীবী। বাদীর আইনজীবীর মাধ্যমে বাদী আবেদন করেছে, আদালত জানলো, বাদী জানলো, বিবাদী তো জানবে না। তাহলে বিবাদীকে আবার নোটিশ দিতে হবে যে আপনার আনন্দিত হওয়ার কিছু নেই, মামলাটা আবার চালু হয়েছে, খারিজ রদ হয়ে গেছে, আপনি আবার আসেন, আবার আপনি কন্টেস্টের জন্য রেডি হন। 13, বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি রদকরণ। যদি একতরফা হয়ে যায়, এই যে উপরে যে পদ্ধতিগুলো বলা হলো সেইভাবে, তাহলে বিবাদী কি একতরফা রদ করতে পারবে? একতরফা থেকে আবার দোতরফায় যেতে পারবে? মনে করেন মাঠে এক দল নেমে গেল, আরেক দল নামতে দেরি করায় তাকে কি করে দিল, জয়ী ঘোষণা করলো। এখন সে 5 মিনিট পরে দল নেমে এসে যদি অনুনয় বিনয় করে যে আমরা একটু দেরি হয়ে গেছে, কি করব? আচ্ছা, রনি আপু প্রশ্ন করতে চাচ্ছেন। স্যার, এখানে একটা বিষয় যে দেখলাম যে মামলা একতরফা হয়ে গেল, বাদী পুনরায় মামলাটাকে নিয়ে আসলো। হুম, মানে একতরফা না, খারিজ হলে বাদী নিয়ে আসবে। আচ্ছা, আবার যে বিবাদীকে নোটিশ করতে হবে, বিবাদী তো অনেকগুলো থাকে স্যার। হুম। মানে ধরেন একটা সিভিল মামলায় আপনি বললেন যে 70 জন বিবাদী, এই 70 জনকে আবার নোটিশ করতে তো আবার দীর্ঘমেয়াদী একটা প্রসেস। যারা উপস্থিত হয়েছিল তাদেরকে শুধু নোটিশ করতে হবে, যারা এইটুকু উপস্থিত হলেই হয়েছিল তাদেরকে নোটিশ করতে হবে। এখন এখানে এই যে এই বিবাদী যে আইনজীবী, বিবাদীর আইনজীবী বরাবর বারে নোটিশ করলেও হয়ে যাবে, বিবাদীর আইনজীবী জানলেও হবে। আচ্ছা, মানে আমার ওইটুকুই মানে কনসার্ন ছিল, কারণ একটা মামলায় তো বিবাদী অনেক থাকে, 2-4 বছর চলে যায় তাদের সমন পাঠাইতে। আবার হ্যাঁ, যদি এই মামলাতে আবার সবাইকে নোটিশ করতে হয়, এইটুকুই জানার ছিল স্যার, যে না, শুধুমাত্র এখানে হ্যাঁ, আমি আবারও বলছি, হ্যাঁ, আপনার কনফিউশন আবার দূর করে দিচ্ছি। এখন খারিজ যদি রদের জন্য এই যে বিবাদীগুলো উপস্থিত হয়েছিল, হ্যাঁ, তাদেরকে আবার নোটিশ করতে হবে, এটাও নিয়ম। আবার যদি এই সংশ্লিষ্ট আইনজীবীকে নোটিশ দিয়েও জানানো হয়, সেটাও একটা নিয়ম। কিন্তু আমি বাস্তবে দেখেছি যে আবার নোটিশ করে, আবার নোটিশ করতে হয়, এটাই নিয়ম। এই কারণে বিবাদী যখন বেশি হয়, বাদীর সতর্কভাবে মামলা পরিচালনা করা উচিত, যেন খারিজ না হয়। বুঝতে পেরেছেন আচ্ছা, বিষয়টা? জি মানে স্যার। এই যে মানে বিবাদীর প্রতি সমন বা নোটিশ দেওয়ার যে প্যারা, এটা বাদীকে নিতেই হবে, এটা উপায় নাই। তবে হ্যাঁ, সময়টাও যারা তো। যারা উপস্থিত হয়েছিল, হ্যাঁ, যারা যারা উপস্থিত হয়েছিল তাদেরকে দিলেই হয়। জি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তাহলে আমি যেটা বলছিলাম যে এক পক্ষ মাঠে নামলো, জি, তাকে জয়ী ঘোষণা করা হলো সেই দলকে। আর 5-10 মিনিট পর বা আধা ঘন্টা পর আরেক দল এসে আবার আবেদন করছে যে একতরফা তো তাদেরকে জয়ী ঘোষণা করা হলো, আমরা একটু কন্টেস্ট করতে চাই, খেলতে চাই। সেই ক্ষেত্রে যদি কারণ দর্শায় কেন দেরিতে তারা আসলো, বা কেন মামলাটা একতরফা হয়ে গেল, একতরফা রদ করে আবার দোতরফায় যাবে কিনা, সেটা যদি কারণ দর্শায়, তাহলে কিন্তু একতরফা রদ হয়ে আবার দোতরফায় যাবে। বাস্তবে খেলার মাঠে এমনটা হয় কিনা সেটা, ফিফা বা আইসিসির নিয়ম আছে কিনা সেটা দেখতে হবে, কিন্তু আদালতের ক্ষেত্রে আমি বলছি। উদাহরণস্বরূপ আমি সেই উদাহরণগুলো দিলাম যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। 13A বলা হচ্ছে সরাসরি একতরফা ডিক্রি রদকরণ। বাস্তবে কিন্তু মানে 9A এবং 13A ব্যবহার করা হয়। 9A বাদীর জন্য, আর 13A বিবাদীর জন্য।
তাহলে বিবাদী একতরফা ডিক্রিকে দোতরফায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করলো। বিলম্ব এড়ানো, বিচার নিষ্পত্তি ত্বরান্বিত করার লক্ষ্যে 3,000 টাকা খরচা ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন। দেখেন, 9A মাত্র 1,000 টাকা, বাদীর লাগছে মাত্র 1,000 টাকা। কিন্তু বিবাদী যদি ফল্ট করে মামলা একতরফায়, বিবাদীর লাগবে 3 গুণ, 3,000 টাকা। এবং একতরফা ডিক্রি হয়ে গেছে, সেটাকে রদ যদি করতে চায় মাত্র একবারই করতে চাবে, পারবে, একবার বেশি করতে পারবে না। এবং যখন মামলা একতরফা হয়, তখন একতরফা ডিক্রি হয়ে গেছে, বাদী তো খুব আনন্দে আছে, বাসায় আছে। আর বিবাদী আবেদন করছে, বাদীকে তো জানাতে হবে যে আপনার আনন্দিত হওয়ার কিছু নেই, মামলা আবার দোতরফা হয়ে গেছে, আপনি আবার কন্টেস্টে আসেন। মানে আপনি খেলার মাঠ থেকে চলে গেছেন, আবার মাঠে নেমে পড়েন, অপর পক্ষ চলে আসছে খেলার জন্য। তো বাদীকে রদের নোটিশ প্রদান করতে হবে মামলায় কন্টেস্ট করার জন্য আবার। এখানে 9A এবং 13A একেবারে অনুরূপ, একটা বাদীর জন্য একটা বিবাদীর জন্য। 15, খারিজ বা রদের পূর্ব অবস্থা হতে চালু হবে। এর খুবই সংক্ষিপ্ত ভাবে বিধি 15 লিখা আছে, লিখেছি আমি। এখানে দেখেন, এই যে খারিজ হয়ে গেছে 9A বা 9A, খারিজ রদ করে দেওয়া হলো। আর 13 বা 13A একতরফা ডিক্রি রদ করে দেওয়া হলো। সেই ক্ষেত্রে যেই অবস্থায় মামলাটা ছিল, যেই পর্যায়ে ছিল, যেই পর্যায় থেকে খারিজ হয়ে গেছিল বা যেই পর্যায় থেকে মামলা একতরফা ডিক্রি হয়ে গেছিল, ঠিক তার ওই পর্যায়ে চলে আসবে মামলাটা, এবং সেখান থেকে মামলাটা সামনের দিকে অগ্রসর হবে খারিজ রদ বা একতরফা রদের পর। আশা করি 15 নম্বরে কি বলা হচ্ছে। আমি 15 নম্বর 1-এর মধ্যে 2 খুবই সংক্ষিপ্ত ভাবে লিখে দিয়েছি। দুইটা বিষয় বলা আছে 15 বিধিতে। পরবর্তী আদেশ, আদেশ 11। আমরা 9-এর পরে জাম্প করে 11 পড়ছি, 10 পড়ার দরকার নেই। আবিষ্কার ও পরিদর্শন। বিধি 1, প্রশ্নাবলী দ্বারা আবিষ্কার বিচার্য বিষয় স্থিরের 10 দিনের মধ্যে এক সেট বা এক প্রস্থ প্রশ্ন দিতে পারে। বাদী তার আর্জির আলোকে, বিবাদী তার লিখিত জবাবের আলোকে এক সেট প্রশ্ন দিতে পারে। কি করার জন্য? ইস্যু গঠন, হেল্প করার জন্য আদালতকে, যে আমরা এই এই বিষয়ে চাচ্ছি, যেটা আর্জিতে স্পষ্ট হয়নি, আরো স্পষ্ট করার জন্য। তো এইটা বাস্তবে আমি খুব একটা দেখিনি, বিশেষ করে যে জটিল মামলার ক্ষেত্রে এগুলো দেওয়া হয়, কিন্তু বাস্তবে এটাকে 30 ধারার তদবিরও বলা হয়, আবিষ্কার বা পরিদর্শন। তাহলে আমি পড়ছিলাম, আদেশ 11, বিধি 1, প্রশ্নাবলী দ্বারা আবিষ্কার বিচার্য বিষয়, বিচার্য বিষয় বলতে ইস্যু, বিচার্য বিষয় বলতে ইস্যু গঠন, বা বিচার্য বিষয় স্থির মানে ইস্যু গঠন। ইস্যু গঠন যেমন ক্রিমিনাল মামলায় ফ্রেমিং চার্জ বা চার্জ গঠন বা অভিযোগ গঠন হয়, তারপরে বিচার কার্য শুরু হয়, তেমনি সিভিল মামলায় বিচার্য বিষয় স্থির করা হয় বা বিচার্য বিষয় গঠন করা হয় বা ইস্যু গঠন করা হয়, একই কথা। 23 সালে কিন্তু এই 11, আদেশ 11 বিধি 1 থেকে প্রশ্ন এসেছিল। বিধি 1 অথবা 2 থেকে, একেবারে আমার একজ্যাক্ট মনে পড়ছে না। এক, তবে 1 বা 2-এর যে কোনো একটা থেকে প্রশ্ন এসেছিল। তো বিচার্য বিষয় স্থিরের কতদিনের মধ্যে প্রশ্নপত্র দিতে হবে বা দাখিল করতে হবে? 14 দিনের মধ্যে এই ধরনের প্রশ্ন, অথবা 2 নম্বর বিধিতে যেটা বলা আছে, নির্দিষ্ট প্রশ্নমালা দাখিল করতে হয়, আদালত 14 দিনের মধ্যে সিদ্ধান্ত। তার মানে আদালত কতদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে নির্দিষ্ট প্রশ্নমালা দাখিলের বিষয়ে। এই যে 14 দিন, এই প্রশ্নকে টার্গেট, এই বিধিকে টার্গেট করে, এই তথ্যকে টার্গেট করে প্রশ্ন এসেছিল বিগত সালে। আমরা প্রয়োজনে ক্লাসের শেষের দিকে দেখব। আচ্ছা, এরপরে আমরা চলে যাই বিধি 7, প্রশ্নমালা রদ ও কর্তন। অযৌক্তিক, বিরক্তিকর অজুহাতে কোনো প্রশ্নমালার কোনো প্রশ্ন, নির্দিষ্ট প্রশ্ন বা পুরো প্রশ্নমালা রদ, বা দীর্ঘ, শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয় অজুহাতে আদালত নিজে কর্তন করে দিতে পারেন। অথবা রদ বা কর্তনের আবেদন করলে প্রশ্নমালা জারির 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাহলে রদ বা কর্তনের কোনো পক্ষ যদি আবেদন করে, অপর পক্ষ, যে এই যে প্রশ্নমালা এরকম হয়েছে, এটা রদের আবেদন করছি ওর অনার, তাহলে
সে আবেদনের ভিত্তিতেও আদালত রদ বা কর্তন করে দিতে পারে কোনো অংশ, বা পুরোটাই রদ করতে পারে, অথবা আদালত নিজেই কোনো ব্যক্তি বা কোনো পক্ষ আবেদন করার আগেই করে দিতে পারে। বিধি 8, উত্তরযুক্ত শপথনামা বা এফিডেভিট যদি দাখিল করতে চায় কেউ, সেটা 10 দিনের মধ্যে দাখিল করতে হবে। এই যে সংখ্যা উল্লেখ করা আছে, এই যে 10, 14, 7, 10, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কত বিধিতে আছে, কত আদেশে আছে, এবং কত এর মধ্যে, এভাবে প্রশ্ন আসে। 14 বিধি, দলিল সমূহ দাখিল যে কোনো পর্যায়ে বা শপথমূলে। একটি মামলায় দলিল কেউ দাখিল করতে চাইলে যে কোনো পর্যায়ে দাখিল করতে পারবে, আবার শপথ মূলেও দাখিল করতে পারবে। 21-এ কি বলা আছে? আদেশ অমান্যকরণ, প্রশ্নমালার উত্তর বা দলিল উদ্ঘাটন বা পরিদর্শনের যদি বাদী হয়, সেক্ষেত্রে বাদীর ক্ষেত্রে কি বিধি? বাদী হচ্ছে পরিচালনার অভাবে খারিজের জন্য দায়ী হবে। মানে আদালত আদেশ দিল একটা কাজে, প্রশ্নমালার উত্তর দিতে বলছে বা দলিল উদ্ঘাটন করতে বলছে বা পরিদর্শন করতে বলছে, বাদী সেটা করতে ব্যর্থ হলো, আদালতের আদেশ অমান্য করলো, সেক্ষেত্রে কিন্তু মামলা খারিজ হয়ে যেতে পারে। আর বিবাদী যদি হয়, বিবাদীর ক্ষেত্রে জবাব কর্তনের জন্য দায়ী হবে, অর্থাৎ জবাবের কোনো অংশ কর্তন করা হতে পারে। পরের আদেশ, আদেশ 14, আদেশ 12। আদেশ 12-তে বলা আছে স্বীকৃতি। স্বীকৃতি বলতে অ্যাডমিশন, স্বীকারোক্তির ওপর রায়। এখন বিবাদী যদি কোনো কিছু স্বীকার করে নাই, বাদীর আর্জিতে একটা বক্তব্য আছে, সেটা বিবাদী যদি স্বীকার করে নাই, তাহলে কিন্তু জাজমেন্ট অন অ্যাডমিশন, অর্থাৎ যতটুকু স্বীকার করেছে তার উপর ভিত্তি করে সঙ্গে সঙ্গে আদালত রায় দিয়ে দিতে পারে, আর সাক্ষী প্রমাণ নাও নিতে পারে। আবার যদি বাদী আর্জির পরে বিবাদী লিখিত জবাব দিল, কিছু অংশ স্বীকার করলো, কিছু অংশ অস্বীকার করলো, তো লিখিত জবাবে বিবাদী যে অংশটুকু স্বীকার করলো সেই অংশটুকু সেইভাবে আসবে কোথায়? রায়ে। কিন্তু বিবাদী আবার ভিন্ন কিছু যদি দাবি করে, অর্থাৎ কিছু অস্বীকার করে, তখন বাদী দ্রুত মামলা নিষ্পত্তির স্বার্থে বাদী আবার কোনো কিছু স্বীকার করে নিতে পারে বিবাদী লিখিত জবাবে যেটা দাবি করলো, অর্থাৎ বাদীর একটা অংশ বাদী স্বীকার করে নিল বা পুরোটা স্বীকার করে নিল, অথবা বিবাদীর কোনো অংশ যেটা স্বীকার করলো বাদী এবং যেটা অস্বীকৃত সে অংশটুকু আবার বাদী স্বীকার করে নিতে পারে, আর্জির কিছুটা ছাড় দিতে পারে। সেই ক্ষেত্রেও উভয় পক্ষের অ্যাডমিশনের ভিত্তিতেও কিন্তু আদালত জাজমেন্ট দিতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে যে জাজমেন্ট অন অ্যাডমিশন বা স্বীকারোক্তির উপর রায় কত আদেশের কত বিধিতে দেওয়া যায়? আদেশ 12, 6 বিধি। গত 23 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল। যতদূর স্বীকার করা হয়েছে ততদূর পর্যন্ত ইস্যু গঠন না করে রায় প্রদান। তাহলে যতদূর স্বীকার করা হয়েছে ইস্যু গঠন না করে ততদূর পর্যন্ত রায় প্রদান, এই যে পর্যন্ত শব্দটাকে কেটে দিতে হবে আপনাদের। এই পর্যন্ত ডাবল হয়ে গেছে, এটা আপনারা কেটে দেন, এখানে পর্যন্ত আছেই। তাহলে একটু আগে আমি যেটা বলছিলাম যে যে যতটুকু আরজিতে যা আছে সেটা বিবাদী যতটুকু স্বীকার করবে তার ভিত্তিতে, অথবা বাদী বিবাদীর যতটুকু স্বীকার করে নিচ্ছে তার ভিত্তিতেই জাজমেন্ট অফ অ্যাডমিশন অর্থাৎ স্বীকারোক্তির উপর রায় দেওয়া হবে। তাই দেখেন ভাষাটা এখানে এভাবে ব্যবহার করা হয়েছে যে যতটুকু স্বীকার করা হয়েছে, বাদী করুক বা বিবাদী করুক, সাধারণত বিবাদী করে, বাদী খুব একটা স্বীকার করে না। বাদী যা দাবি করে আরজিতে তাই ধরে আঁকড়ে বসে থাকার চেষ্টা করে। ইস্যু গঠন না করে ততদূর পর্যন্ত রায় প্রদান করা হবে, অর্থাৎ যে যে পয়েন্টে স্বীকার করবে সেই সেই পয়েন্টের উপরে রায় দেওয়া হবে, এবং বাকি পয়েন্টের উপরে সাক্ষ্য নেওয়া যেতে পারে, অথবা পুরোটাই যদি স্বীকার করা হয় তার ভিত্তিতে পুরোটার উপরে রায় আসতে পারে। জাস্ট এই একটা বিধি আপনাদের লাগবে এখান থেকে। আদেশ 13, দলিল দাখিল, আটক, ফেরত। আদালতে কোনো পক্ষ দলিল দাখিল করলো, বাদী বা বিবাদী পক্ষ, আদালত সেটাকে আটকে রাখতে পারে অথবা সেটা ফেরতও দিতে পারে। কখন আটকে রাখবে কখন ফেরত দিবে সেটাই এখানে বলা আছে।
বিধি 3-এ বলা হচ্ছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য দলিল অগ্রাহ্য। যে কোনো পর্যায়ে কারণ সহ আদালতে একটা দলিল দেওয়া হলো যেটা মামলার সাথে প্রাসঙ্গিকতা নেই, সাক্ষ্য আইনে চলে যেতে হবে। আমরা সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত আমরা জানতে পারি কোনগুলো প্রাসঙ্গিক। তো যদি প্রাসঙ্গিক বিষয়ে দলিল না হয় তাহলে সেটা নিবেই না। আবার 56 থেকে আমরা 100 ধারা পর্যন্ত দেখি যে সেটা মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দিতে হবে, মাধ্যমিক ডকুমেন্ট না আহ, প্রাথমিক ডকুমেন্ট দিতে হবে, আর সরকারি ডকুমেন্ট দিতে হবে না বেসরকারি ডকুমেন্ট দিতে হবে, সেগুলো আমরা 56 থেকে 100 ধারার মধ্যে পাই। তো এই সাক্ষ্য আইনের ভিত্তিতে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কেউ যদি দলিল দেয় যেটা সাক্ষ্য আইন সাপোর্ট করে না, মামলার সাথে ম্যাচ করে না, সেক্ষেত্রে আদালত এটাকে অগ্রাহ্য করতে পারে, মানে রিজেক্ট করতে পারে, এটা গ্রহণ নাও করতে পারে। আচ্ছা, 8-এ বলা হচ্ছে দলিল আটক। দলিল আটকের ইংরেজি হচ্ছে ইমপাউন্ড। তাহলে ইমপাউন্ড শব্দটা মনে রাখবেন। কেউ দলিল দিল, এই দলিলটা আটকে রাখলো। কখন দলিল আটকে রাখবে? নির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতে পারে, শর্ত সাপেক্ষে আটকে রাখতে পারে। একটা দলিল মামলায় দেওয়া হয়েছে, এই দলিলটা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটকে রাখতে পারে, যেন এই দলিল দিয়ে নতুন আরেকটা মামলা না করা হয়। কারণ এই দলিল দিয়ে মামলা করা হয়েছে, এটাই যথেষ্ট। এই মামলাতে এটা থাকবে, আর কোনো কিছু করার দরকার নেই। 9 নম্বর, স্বীকৃত দলিল ফেরত। এখন একটা দলিল দেওয়া হলো, অপরপক্ষ সেই দলিল বিষয়ে যদি স্বীকার করে নেয় বা সেই দলিলের সত্যতা পাওয়া যায় বা বোঝা যায়, তাহলে ডিক্রি বলে সম্পূর্ণ বাতিল বা অকার্যতল দলিল ছাড়া। মনে করেন একটা মামলা ডিক্রি করা হয়েছে, দলিল বাতিলের মামলা করা হয়েছে। আমি রিসেন্টলি একটা দলিল বাতিলের মামলা করেছি। তো এই দলিল বাতিলের মামলায় আমি যদি ডিক্রি পেয়ে যাই, তাহলে বিবাদীর একটা দলিল আছে, সেই দলিলটা বাতিল চাচ্ছে আমি। বিবাদী তো সাক্ষীর সময় সেই দলিলটা সাবমিট করতে বাধ্য। সাবমিট যদি না করে তাহলে আদালত তাকে তলব করে সেটা দলিল দাখিল করতে কি করবে, আদেশ দিবে। সে যদি দাখিল না করে তাহলে কি করবে? তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে সিভিল প্রাইজনে আটকে রাখবে। তো দলিল দাখিল করলো, দাখিল করার পর ডিক্রি যদি আমার পক্ষে আসে, বাদী ডিক্রি পায়, আমার মক্কেল যদি ডিক্রি পায়, তাহলে এই দলিলটা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে যাওয়া ডিক্রি এটার ফেরত দেওয়া হবে না। এটা আদালত বাতিলকৃত বলে রেখে দিবে মামলা নথির সাথে, কারণ সেই দলিলটা অকার্যকর হয়ে গেল। এরকম আমরা দেখতে পাই ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, যে চেকের মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের যে আইন, 38 ধারায় যে মামলাটা করা হয়। তো এই মামলায় যেটা বলা হয় যে চেক যেদিনকে সাক্ষী দেওয়া হবে চেকের মামলায়, সেই দিনকে মূল চেক, তারপরে রিজনার রসিদ, তারপরে লিগ্যাল নোটিশ, লিগ্যাল নোটিশ করার সময় যে পোস্টাল রসিদ ছিল সেইটা, এবং যে অ্যাকনলেজমেন্ট ডিউ বা এডি প্রাপ্তি স্বীকারপত্র সেইটা, এই সবকিছু যে অরিজিনাল, সবকিছুই আদালতে জমা দিয়ে দিতে হবে। মামলার ডকুমেন্ট হিসাবে জমা দেওয়ার পরে এই মামলাটা যদি ডিক্রি হয়, তাহলে এটার ফেরত দিবে না, সেই মামলার সাথে থেকে যাবে। ডিক্রি না তো, এই মামলায় জাজমেন্ট হলে। আর যদি এই মামলায় আপোষ হয়ে যায়, এই মামলায় আপোষ হয়ে গেল, যে আসামি সে আপোষ করে নিয়েছে, সেই ক্ষেত্রে, আচ্ছা একজন হাত উত্তোলন করেছেন, আমি একটু সুযোগ দেবো তাকে। তো যদি আপোষ করে নেয় তাহলে আদালতে চেকটা ছিঁড়ে ফেলা হয়, ওই ডকুমেন্ট গুলো ছিঁড়ে ফেলা হয়। কি কারণে? একটু আপনি হ্যাং করেন, আমি কথাটা শেষ করি। যে যখন আপোষ করা হচ্ছে, আসামি বাদী টাকা দিয়ে দিচ্ছেন একটা মামলায়, তখন কিন্তু আদালতের সম্মুখে সেই চেকটা ছিঁড়ে ফেলা হয়, যেন এই চেক নিয়ে আবার নতুন মামলা করতে না পারে। আচ্ছা, ঠিক। প্রশ্ন করেন রবিউল্লাহ সাহেব, জি, কি বল? জি, আচ্ছা। হ্যাঁ, বলেন। যদি মামলাটা লং টাইম হয়, তাহলে কি দলিল ওই আদালতে থাকতে হবে নাকি ফেরত নেওয়া যাবে দলিল আচ্ছা, বাতিলের যদি হয়? হ্যাঁ, যেটা নিয়ম দলিল বাতিলের যে মামলা, সেইটা যদি হুম, প্রথমে লিখিত জবাবের সাথে বিবাদী দলিল দাখিল করে, কারণ যেটা বাতিল চাচ্ছি আমি, যেমন আমি যে জি, দলিলটা বাতিল চেয়েছি এটার আমি কিন্তু সার্টিফাইড কপি আদালতে দাখিল করেছি। জি, সার্টিফাইড কপি দাখিল না করলে তো মামলা গ্রহণই করবে না। তো জি, এখন দলিল বাতিল বলল, এবং সংশ্লিষ্ট যে রেজিস্ট্রি অফিস আছে, সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু এই ডিক্রির একটা কপি পাঠিয়ে দেবে। হুম, কেন? সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড শাখাতে সেইটা
নোট দেওয়া হবে ওই ভলিউমে, যে বালামে সেই দলিল বিষয়ে নোট আছে, সেখানে বলা হবে যে এই দলিলটা বাতিল করা হয়েছে এইটা। এবং বিবাদী যখন তার কাছে যে অরিজিনাল ডকুমেন্টটা আছে, যে দলিলটা বাতিল জি চাচ্ছি আমি, সেটা যদি দাখিল করে, জি। এইটার ফেরত দেওয়া হবে না, কখনোই না। কিন্তু দলিল বাতিলের যদি মামলা না হয়, অন্য মামলা হয়, কিংবা আমি যে দলিলটা সাবমিট করলাম এটা আমি যদি ফেরত চাই, তাহলে আমাকে ফেরত দিবে। আর দলিল বাতিলের মামলায় সাধারণত ফেরত দেওয়া হয় না, কারণ এটা আমারও তো আর কাজে লাগবে না। অন্য মামলার ক্ষেত্রে, শুধু দলিল বাট বাতিল ছাড়া তো বাট অন্যান্য মামলা দলিল হয়। দলিল বাতিলের মামলা করলো, বাট দলিলটা বাতিল হলো না, অনেক দিন ধরে মামলা চলতেছে, তখন কি করবে? হ্যাঁ, ডিক্রি, ডিক্রি বলে সম্পূর্ণ যদি বাতিল বা অকার্যকর, সেক্ষেত্রে মামলা, দলিলটা কি করবে, আটকে রাখবে। আর যদি এই দলিলটা মানে মামলাটা চলছে, ডিক্রি হয়নি, তাহলে জি। যিনি দাখিল করেছেন তিনি চাইলে ফটোকপি দাখিল করে মূলটা তার কাছে রাখতে পারেন মামলা চলাকালীন। আর যদি ওকে। মামলা আহ, জ- মামলা শেষ হয়ে গেল, জাজমেন্ট হয়ে গেল, ডিক্রি পেলো না বাদী, তার মানে দলিলটা টিকে থাকলো, সেক্ষেত্রে জি। অবশ্যই বিবাদী সে দলিলটা ফেরত পাবে এবং সেই দলিলটা টিকে যাবে। ওকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এখানে আমি আরেকটু ক্লিয়ার করি, 9 নম্বরে যেটা বলা হচ্ছে স্বীকৃত দলিল ফেরত দেওয়া হবে। কিন্তু স্বীকৃত মানে যে দলিলটা বাতিল হয়নি সেটাকে স্বীকৃত দলিল বলা হচ্ছে। আর ডিক্রি বলে সম্পূর্ণ বাতিল অকার্যকর দলিল ছাড়া, দেখেন শেষে ছাড়া শব্দটা লেখা আছে, মানে যে দলিলটা বাতিল হয়ে গেছে বা অকার্যকর হয়ে গেছে, এই দলিল ছাড়া অন্যান্য দলিল ফেরত দেওয়া হবে। আর যে দলিলটা বাতিল হয়ে গেছে সেটার ফেরত দেওয়া হবে না, এটাই বোঝানোর চেষ্টা করেছি। প্রয়োজনে সাইডে ফাঁকা জায়গা আছে, একটু ক্লিয়ার করে নেবেন। মানে নোটের ভাষা সংক্ষিপ্ত করার কারণে কনফিউশন হতে পারে। যদি এরকম কনফিউশন হয়, মূল বইটা বের করে এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন, অথবা আমাকে ক্লাসের আগেই হয়তোবা মেসেজ করে প্রশ্ন করলে আমি আবার ক্লিয়ার করে দেবো, ক্লাসের পরেও ক্লিয়ার করে দিতে পারি, ক্লাসের মধ্যেও ক্লিয়ার করবো। আমি চাই আপনারা ক্লিয়ার হন একটা পয়েন্ট। আমার উপস্থাপনার জটিলতার কারণে বা একটা শব্দ ত্রুটির কারণে বা আমার উপস্থাপনার নোটের মধ্যে ভুলের কারণে যেন আপনার একটা নম্বর কাটা না যায়, একটা নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্ন করার জন্য। এবার আমি চলে যাই পরবর্তী আদেশ, আদেশ 14, বিচার্য বিষয় স্থিরকরণ। এখানে আপনারা ব্র্যাকেটে ইংলিশে লিখে নেন ইস্যু গঠন, ইংলিশটা লিখে নেন যে ফ্রেমিং ইস্যু বা ইস্যু গঠন। বাংলাতেও আপনারা ইস্যু লিখতে পারেন। এই যে আমি 1 নম্বর পয়েন্টে লিখেছি, এক, ইস্যু গঠন বা বিচার্য বিষয় প্রণয়ন একই কথা। ক্রিমিনাল মামলায় যেটা চার্জ ফ্রেমিং বা অভিযোগ গঠন বলা হয়, ক্রিমিনাল মামলায় ইস্যু গঠন একই টাইপের প্রসিডিংস। দুই প্রকার, তাহলে ইস্যু গঠন বা বিচার্য বিষয় কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিষয় বা ঘটনা সংক্রান্ত, আরেকটা হচ্ছে আইন সংক্রান্ত। তাহলে ঘটনা সংক্রান্ত যে দাবিগুলো আর্জিতে করা হচ্ছে সেটার উপরে ইস্যু গঠন করা হবে। আর আইন সেটা মানে আইন সেটা কি বলছে, আইন সেটা সাপোর্ট করছে কিনা আর্জিটাকে, সেই বিষয়ে একটা ইস্যু গঠন করা হবে এবং এটার উপর ভিত্তি করেই সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে। তাহলে আর্জির ভিত্তিতে ঘটনা ও আইন সংক্রান্ত ইস্যু গঠন করা হবে। আবার বিবাদী যে জবাবটা দিল, তো বিবাদীর জবাবের ভিত্তিতেও কিন্তু ইস্যু গঠনের একটা ভূমিকা থাকবে। বিবাদী জবাব একটা দিয়েছে আর্জির বাইরের কোনো বিষয়বস্তু, সেখানেও কিন্তু ইস্যু গঠনের সেই বিষয়টা আসবে। তার মানে বাদী বিবাদী উভয়ের যে চাওয়া পাওয়া দাবি, সেটা কিন্তু ইস্যু গঠনের মধ্যে আসতে হবে। এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু কি করা হবে, আদালত সাক্ষ্য প্রমাণ চাইবে এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই জাজমেন্ট দেওয়া হবে। প্রথম শুনানি বা লিখিত জবাব পেশের 15 দিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে বিচার্য বিষয় প্রণয়ন করবে না। তাহলে এই লাইনটার মধ্যে অনেক তথ্য দিয়েছি আমি। কেমন? ইস্যু গঠন দুই প্রকার, ঘটনাগত মানে ফ্যাক্ট ফ্যাক্ট এবং ল রিলেটেড। প্রথম লাইন চলে গেল। দ্বিতীয় লাইনে বলছি যে কখন ইস্যু গঠন করতে হবে, প্রথম শুনানির দিন ইস্যু গঠন করতে হবে, অথবা লিখিত জবাব পেশের 15 দিনের মধ্যে। লিখিত জবাব দিল বিবাদী, এই লিখিত জবাবের 15 দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে। এটা নিয়ম, বাস্তবে হয় না, অনেক ডিলে হয়, আদালত করতে পারে না এত দ্রুত। ডেটই হয়তো বা 3 মাস 2 মাস পর পর দেয় বা 6 মাস পর পর দেয়। তাহলে 15 দিনের মধ্যে কিভাবে ইস্যু ইস্যু গঠন করতে হবে?
কিন্তু আইনে আছে, আমাদের এমসিকিউ প্রশ্নে এইভাবে উত্তর করতে হবে। আচ্ছা, তাহলে এই যে পরে যে লাইনটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে যে ইস্যু গঠন বা বিচার্য বিষয় প্রণয়ন করবে না। তাহলে যদি বিচার্য বিষয় প্রণয়ন করে, সেটা 15 দিনের মধ্যে করতে হবে লিখিত জবাবের, অথবা প্রথম শুনানির দিন করতে হবে। দুইটা পয়েন্ট। লিখিত মানে ইস্যু গঠন কখন করবে? প্রথম শুনানির দিন, অথবা লিখিত জবাব পেশের 15 দিনের মধ্যে। কখন ইস্যু প্রণয়ন করবে না? কখন করবে না? বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে, মানে বিবাদী যদি উপস্থিত না হয়, নিজেদের পক্ষে কোনো কিছু স্ট্যান্ড না করে, লিখিত জবাবে আর্জির কোনো বক্তব্যকে অস্বীকার না করে, তাহলে তো ইস্যু গঠনের প্রয়োজনই হচ্ছে না। কারণ একতরফা যখন সাক্ষী, মানে একতরফা সাক্ষী যখন নেওয়া হবে, তখন শুধুমাত্র বাদীর সাক্ষীর ভিত্তিতেই মামলা শেষ হবে। বিবাদী পক্ষ বাদীর সাক্ষীকে জেরা করার জন্য উপস্থিত হতে পারবে না। কারণ বিবাদী পক্ষ হাজিরই হয়নি, বা হাজির হলে লিখিত জবাব দেয়নি, বা লিখিত জবাব দিলেও সেইটা আর্জির বিরোধিতা করেনি। এই কারণে যখনই আর্জির বিরোধিতা করবে, তখনই লিখিত জবাবের ভিত্তিতে এবং আর্জির ভিত্তিতে বিচার্য বিষয় গঠনের প্রয়োজনীয়তা দেখা দিবে। আর যখন কি করছে না, অপরপক্ষ আত্মপক্ষ সমর্থনই করছে না, বা আর্জির কোনো বিরোধিতাই করছে না লিখিত জবাবের মাধ্যমে, তখন ইস্যু গঠন করার দরকারই নাই। আর্জিতে যা যা আছে সেই পয়েন্টের ভিত্তিতে বাদীপক্ষের সাক্ষী সাক্ষ্য দিবে, মামলার জাজমেন্ট হয়ে যাবে, একতরফা জাজমেন্ট হয়ে যাবে। তাহলে প্রশ্ন যদি আমি এইভাবে করি আপনাদেরকে আমার ক্লাস টেস্টে, যে কখন লিখিত কখন বিচার্য বিষয় বা ইস্যু গঠনের প্রয়োজন নেই, বা কখন ইস্যু গঠন মানে করা দরকার নেই বা করা হয় না, তাহলে বিবাদী পক্ষ আত্মসমর্পণ না করলে এভাবে মানে আসতে পারে অপশন। 2 নম্বর অপশন কিভাবে আসতে পারে? সঠিক অপশন, যে যদি মামলা একতরফা হয়, তাহলে মামলা একতরফা হওয়া মানে বিবাদী আত্মপক্ষ সমর্থন করলো না। এটা কিন্তু টেকনিক্যাল একটা অপশন, যে একতরফা মামলায় ইস্যু গঠনের প্রয়োজন হয় না, বা বিচার্য বিষয় প্রণয়নের প্রয়োজন হয় না। এটাও কিন্তু একটা পয়েন্ট, আপনারা প্রয়োজনে লিখে নেন যে উপরে একটু ফাঁকা জায়গা আছে। আচ্ছা, 2, আইন ও ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। প্রথমে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় নির্ণয়, এবং পরে আইন সংক্রান্ত। তাহলে পরে যে ডট ডট দিয়ে দিয়েছি আমি, তার মানে বুঝে নিতে হবে দুইটা বিষয়। প্রথমে ঘটনা সংক্রান্ত মানে ফ্যাক্টটা আগে দেখতে হবে, তারপরে আইন সংক্রান্ত পরে, সেটাই বুঝিয়েছি। 3 নম্বর বিধি, যে সকল বিষয় হতে বিচার্য বিষয় প্রণয়ন করা যায়। তাহলে বিচার্য বিষয় প্রণয়নের কোন পয়েন্ট থেকে? আদালত বা জজ সাহেব, সহকারী জজ হোক, বা সিনিয়র সহকারী জজ হোক, বা যুগ্ম জেলা জজ হোক, তিনি তো বিচার্য বিষয় রেডি করবেন ল পয়েন্টের ভিত্তিতে এবং ফ্যাক্টের উপর ভিত্তিতে। তো 3টা পয়েন্ট উনি ফোকাস বা মাথায় রেখে সেটা করবেন। 1 নম্বর, পক্ষ বা প্রতিনিধি বা উকিল কর্তৃক শপথমূলে উত্থাপিত অভিযোগ সমূহ, যে যে অভিযোগ নিয়ে আসবে সেগুলোর ভিত্তিতে। প্লিডিংস বা প্রশ্নমালার উত্তরে প্রণীত অভিযোগ সমূহ। তাহলে প্লিডিং বলতে আর্জি, আবার আর্জি বলতে প্লিডিং বলতে আর্জিকেও বোঝায়, আবার লিখিত জবাবকেও বোঝায়, যেটা আমি অলরেডি বলেছি। প্লিডিং বলতে আর্জি অথবা লিখিত জবাব উভয়কেই বোঝায়। যেমন প্যারেন্ট, আমি আগে বলেছিলাম গত ক্লাসে, প্যারেন্ট বলতে ফাদার অর মাদার, আর প্যারেন্টস প্লুরাল করে দিলে ফাদার অ্যান্ড মাদারকে বোঝাবে। তো এখানে শুধু প্লিডিং বলা আছে, অর্থাৎ সেটা আর্জি হতে পারে বাদীর, বিবাদের লিখিত জবাবও হতে পারে। আর প্রশ্নমালা, আমরা আজকের ক্লাসের আগের একটা আদেশে দেখলাম প্রশ্নমালা প্রণয়ন। কেউ যদি প্রশ্নমালা আবিষ্কার করে প্রণয়ন করে, সেটার ভিত্তিতেও ইস্যু গঠন করা যেতে পারে। কোনো পক্ষ কর্তৃক দাখিলকৃত নথি দলিলপত্রের বিষয়বস্তুর উপর ভিত্তি করেও ইস্যু গঠন করা হতে পারে। তাহলে 3টা পয়েন্ট প্রশ্ন আসতে পারে, কয়টি বিষয়ের উপর ভিত্তি করে? তাহলে এই যে 3টা পয়েন্ট আমরা বলে দেব। 4, বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী বা দলিল পরীক্ষা করতে পারে কিনা। 15 দিনের কম নয় এমন সময়ের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন স্থগিত রেখে, এখন আদালত বিচার্য বিষয় প্রণয়ন করতে যে যদি দেখে যে কোনো
কনফিউশন তৈরি হচ্ছে, তিনি বিচার্য বিষয় সঠিকভাবে প্রণয়ন করতে পারছেন না, তাহলে তিনি বিচার্য বিষয় প্রণয়ন না করে আগেই একটা সংক্ষিপ্ত সাক্ষী নিতে পারেন বিচার্য বিষয় স্থিরের হেল্পের কারণে। এবং সেটা 15 দিনের কম সময় নয়, এমন সময়ের জন্য বিচার্য বিষয় প্রণয়ন স্থির রেখে। তাহলে সময়টা আমাদের মনে রাখতে হবে, 15 দিনের কম নয়, 15 দিনের অবশ্যই বেশি। 5, বিচার্য বিষয় সংশোধন ও কর্তন ক্ষমতা। কার ক্ষমতা? আদালতের। ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় সংশোধন করতে পারো। এই যে আদালত নিজে ইস্যু গঠন করলো, এই ইস্যু গঠন দেখার পর দেখলো যে যখন ইস্যু গঠন করেছিলাম তখন তো আর সাক্ষী নেওয়া হয়নি ঠিকভাবে, বা সাক্ষী নেওয়াই হয়নি, কারণ সাক্ষীর আগেই তো বিচার্য বিষয় গঠন করা হয়। তাহলে ডকুমেন্টের উপরে ভিত্তিতে তিনি নিয়েছেন, কিন্তু পরে জেরা জবানবন্দিতে এসে আর্জির ভিন্নতর কোনো কিছু যদি চলে আসে, একটু ভিন্ন আসে, বিচার্য বিষয়ের সাথে সাক্ষ্য প্রমাণের ম্যাচিংটা যদি কম হয় বা অল্প হচ্ছে, সেই ক্ষেত্রে আদালত বিচার্য বিষয় সংশোধন করে সঠিকভাবে ডিক্রি বা রায় দেওয়ার জন্য সংশোধন করার পরে এই যে ভ্রান্তভাবে গঠিত হয়েছিল এরকম বিচার্য বিষয় আবার কর্তনও করে দিতে পারে। মনে করেন 5টা পয়েন্ট নিয়ে আসছেন, বিচার্য বিষয়ে 5টার মধ্যে 2টা ভুল হয়েছে, 2টা কেটে দিল, 3টা থাকলো, আরো কিছু পয়েন্ট আবার যুক্তও করতে পারেন। সংযোজন বিয়োজন বা সংশোধন যেটা খুশি তিনি করতে পারেন। এটা তাকে দেওয়া হয়েছে ক্ষমতা আদালতকে। আদেশ 14, বিধি 5-এ। বিধি 8, চূড়ান্ত শুনানির তারিখ স্থিরকরণ। এখানে ব্র্যাকেটে আপনারা লিখতে পারেন এসডি, ইংলিশে লিখে নেন এসডি। বিচার্য বিষয় স্থিরের 120 দিনের মধ্যে। তাহলে বিচার্য বিষয় বা ইস্যু গঠন যেদিন করা হলো তার 120 দিনের মধ্যে এসডি, অর্থাৎ চূড়ান্ত শুনানির তারিখ স্থির করতে হবে। এসডি মানে সেটলিং ডেট। এই সিপিসির প্রথম ক্লাসে দেখবেন যে আমি যে একটা চার্ট দিয়েছিলাম সেখানে দেওয়া আছে ইস্যু গঠন, তারপরে এসডি, তারপরে পিএইচ, পিএইচ, এভাবে স্তরগুলো দেওয়া আছে। তো এই যে চূড়ান্ত শুনানির তারিখ স্থির বলতে এসডি, সেটলিং ডেট, আপনারা লিখে নেন সেটলিং ডেট এবং ব্র্যাকেটে এসডি ইংরেজিতে। তাহলে প্রশ্ন যদি ইংলিশে আসে যে এসডি কতদিনের মধ্যে বা সেটলিং ডেট কতদিনের মধ্যে করতে হবে, বিচার্য বিষয় স্থিরের 120 দিনের মধ্যে। 120 দিন শব্দটা গুরুত্বপূর্ণ, এবং বিচার্য বিষয় বা ইস্যু গঠনের 120 দিনের মধ্যে, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাই বিধি আদেশ 16। আদেশ 16-তে আছে সাক্ষীর প্রতি সমন বা সাক্ষীর হাজির, বা সাক্ষীকে হাজির করার জন্য সাক্ষীর প্রতি সমন দিতে হবে। বিধি 1-এ কি বলা হচ্ছে? সাক্ষ্য প্রদান বা দলিল পেশের জন্য সাক্ষীর প্রতি সমন যে কোনো সময়। এখন মামলায় বাদী বিবাদী উভয় পক্ষ হাজির হয়েছে। এখন বাদীর যে সাক্ষী সেটা বাদীকে বা বাদীর আইনজীবী নিয়ে আসবেন, বিবাদীর সাক্ষী বিবাদী বা বিবাদীর আইনজীবী নিয়ে আসবেন। বাদীর যে সাক্ষীরা, সিভিল মামলায় বাদীরা নিজেরাও হতে পারে বা বাদীর বাইরেও নিরপেক্ষ কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারে, সাক্ষীর তালিকায় যুক্ত করতে পারে। মামলা ফাইলিং এর সময় সাক্ষীর তালিকা দেওয়ার দরকার নেই, মামলা চলাকালীন পরে সাক্ষীর তালিকা দিতে হয় সাক্ষীর হাজিরার মাধ্যমে। বিবাদীর সাক্ষীও এইভাবে আসবে, বিবাদীদের মধ্যে আসতে পারে বা বিবাদীর বাইরেও তাদের পক্ষে কোনো নিউট্রাল ব্যক্তি আসতে পারে। এখন একজন সাক্ষী যিনি বাদীরও কেউ না বিবাদীরও কেউ না, নিরপেক্ষ একজন সাক্ষী, যেমন আমার একটা মামলায় এরকম এক সাক্ষী নিয়ে আসতে হয়েছিল। কি মামলা? একটা মামলায় আমি একতরফা ডিক্রি পাই, বিবাদী একজন এসে দাবি করে যে এই মামলায় আমি সঠিকভাবে সমন পাইনি, আমার কাছে সমন যায়নি, এখানে প্রতারণা করা হয়েছে। তখন তিনি মিসকেস করেন আমার ডিক্রিকে বাতিলের জন্য, একতরফা থেকে দোতরফায় যাওয়ার জন্য। যেহেতু তিনি 30 দিনের মধ্যে আসতে পারেননি, 30 দিনের মধ্যে আসলে এফিডেভিট সহ 3000 টাকা যদি আদালতে দাখিল করতেন, তাহলে 3000 টাকা আমার মক্কেল পেয়ে যেত এবং মামলাটা দোতরফা হয়ে যেত। তিনি যেহেতু দেরি করেছেন 30 দিনের মধ্যে আসতে, মামলা ডিক্রি হয়ে গেছে, ডিক্রি হওয়ারও অনেকদিন হয়ে গেছে, পরে আসছেন, তাই তিনি প্রপারলি মিসকেস করে
আসছেন। এখন মিস কেসের সাক্ষী প্রমাণ দিয়ে তিনি প্রমাণ করবেন যে আসলে এটা প্রতারণামূলক ভাবে ডিগ্রিটা নিয়েছে কিনা, অর্থাৎ সমন জারিটা এখানে ফল্ট হয়েছে কিনা কোনো, তিনি চেষ্টা করছেন। এখন আমি কি করেছি, আমার বিবাদীর আমার বাদী পক্ষের একজন সাক্ষীকে দিয়েছি, এবং ওই মামলায় যিনি সমন জারি করেছিলেন 2021 সালে, ওই যে জারিকারক, তাকে আমি এই মামলায় হাজির করেছি। তাহলে তিনি তো আমার বাদী কেউ না, তিনি একজন কর্মচারী আদালতের। তো তিনি এই মুহূর্তে কোথায় আছে আমি খোঁজ নিয়েছি। থাকার পরে আমি সেই দিনই, যেই দিনকে আমার সাক্ষীর জন্য আদেশ হয় পরের ডেটে সাক্ষী হবে, আমি শর্ট ডেট নিলাম এবং আমি সেই দিনই তার খোঁজ খবর নিয়েছি তিনি কোন শাখায় আছেন এই মুহূর্তে। তো আমি জানতে পারলাম তিনি আর প্রসেস শাখায় নাই, তিনি একটা আদালতের এখন সহকারী সেরেস্তাদার হিসাবে আছেন। তো আমি সেই আদালতের সহকারী সেরেস্তাদার বরাবর তার নাম উল্লেখ করে একটা সমন ইস্যু চাইলাম। আদালত সেই দিনই সমন জারি করলো, সমন ইস্যু করলো, এবং প্রসেস শাখায় দিয়ে আমি সেই দিনই সমনটা জারি করাই দিলাম, কারণ সেই কোর্ট কম্পাউন্ডে আছে। একদিনের মধ্যে সমন দাখিল করলাম, সমন ইস্যু করলাম, বিকেলেই সমন জারি করাই দিলাম। পরের দিনই আবার সাক্ষীর ডেট, তিনি সাক্ষী দিলেন আমার পক্ষে, মামলা আমার পক্ষে চলে আসলো, মিসকেস তার ফেল করলো, আমার ডিগ্রিটা বহাল থাকলো। তাহলে এই যে সাক্ষীর প্রতি সমন কখন জারি করতে হবে, যখন বাদীরও কেউ না বিবাদীরও কেউ না, বাদীও আনতে পারছে না বিবাদীও আনতে পারছে না। এখন আমি বা আমার বাদী যদি ওই জারিকারক মিস্টার এক্স ওয়াই জেড কে যদি আমি ডাকতাম যে একটু আদালতে এসে সাক্ষীটা দেন না, তিনি কি বলবে, আমি সরকারি কর্মচারী, জুডিশিয়াল একজন কর্মচারী, আমি আপনার কথায় যেতে পারি না। আদালত যদি আমাকে তলব করে তাহলে আমি যাব, তাহলে আমি আদালতে দরখাস্ত দিয়ে সমন ইস্যু করে তাকে তলব করেছি, তিনি এসেছেন। এটাই বলা হচ্ছে সাক্ষীর প্রতি সমন। তাহলে সাক্ষীর প্রতি সমন কেন ইস্যু করা হবে, আশা করি সেই ফ্যাক্টটা বুঝতে পারলেন। আমার একটা বাস্তব মামলার আলোকেও কিন্তু বুঝিয়ে দিলাম। তাহলে আপনাদের এই, আশা করি আমার কিছু বাস্তব কেসের উদাহরণ দিই, এটাতে বিরক্ত হবেন না, এটা আপনাদের জন্য উপকারে আসবে। এবং আমার যে স্মৃতি সেটাও কিন্তু ফ্রেশ হয়, বাস্তবের সাথে থিওরির একটা কানেকশন করে দিই। বিশেষ করে যারা আদালতে যান না তাদের জন্য এটা উপকার হয় আমি মনে করি। আপনারা একটু মন্তব্য করবেন, ক্লাস শেষে মেসেজ করবেন যে আমার যে প্র্যাকটিক্যাল মামলার আমি উদাহরণ দিই এটা আপনারা কি দৃষ্টিতে নেন, বিরক্ত হন না আসলে এটা আমি কন্টিনিউ করব কিনা। আপনারা যদি নিষেধ করেন আমি এই উদাহরণগুলো কম দিব, তাহলে ক্লাসের ডিউরেশন কমবে। তো আমি মনে করি যে এটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আদালত কিভাবে বাস্তবে কাজ করে। কাগজে কিভাবে আছে সেটা তো থিওরি, যেটা আমি দেখাচ্ছি, বেয়ার একটা কিভাবে আছে, এবং বাস্তবে কিভাবে কাজ করছে, কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে সেটা। বিধি 2, সমন জারির আবেদনের সাথে সাক্ষীর খরচা জমা। সাক্ষীর খরচা বলতে যে প্রসেস ফি দিতে হবে আমাকে, সাক্ষীর আসা যাওয়ার একদিনের খরচ দিতে হবে। সাক্ষী যদি দূরে থাকে, যেহেতু কোর্ট কম্পাউন্ডে ছিল, আমি বলে রাখা ভালো, কোর্ট কম্পাউন্ডে ছিল, তিনি কি করেছেন, জাস্ট পায়ে হেঁটে আসছেন। এই আদালতে আসতে ওনার 5 মিনিটও সময় লাগেনি, জাস্ট অফিস থেকে তিনি এসেছেন, আবার সাক্ষী দিয়ে চলে গেছেন। তো এটার জন্য তাকে আমি 200 টাকা কি দিয়েছি, গাড়ির ভাড়া স্বরূপ দিয়েছি, চা খরচ যাকে বলে। মাহবুব সাহেব, অ্যাপ্রিসিয়েট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই যে সাক্ষী আসছিল আমি ওনাকে খুশি করার জন্য 200 টাকা দিয়েছি গাড়ি ভাড়া স্বরূপ, যেহেতু আইনে আছে আমি জানি, যদিও তিনি হেঁটে এসেছেন, আমার কাজের জন্য তো এসেছেন, সেই কারণে আমি দিয়েছি। আচ্ছা, বিশেষজ্ঞ প্রসঙ্গত সঙ্গত পারিশ্রমিক। এখন এই সাক্ষীটা যদি কোনো বিশেষজ্ঞ হয়, মনে করেন কোনো হ্যান্ড রাইটিং এক্সপার্ট বা কোনো ডক্টর বা কোনো অ্যাডভোকেট, অ্যাডভোকেটকেও কিন্তু বিশেষজ্ঞ বলা যাবে। যেমন একটা মামলায় মনে করেন যে একটা মামলায় কি করা হয়েছে, অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করা হয়েছে, তিনি বাস্তবে যে জমি মেপে দেখছেন বা বাস্তবে কোনো হিসাব করছেন, এই ধরনের কোন অ্যাডভোকেট কমিশনার। তো অ্যাডভোকেট কমিশনার একজন বিশেষজ্ঞ। তো অ্যাডভোকেট কমিশনারকে যদি আমি মামলায় সাক্ষী হিসাবে ডাকি, বা কোনো যারা সার্ভেয়ার তাকে যদি আমি ডাকি, বা কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ডাকি, বা রেকর্ড শাখার কোনো অফিসারকে যদি আমি ডাকি, তাহলে তাকে কিন্তু শুধু যাতায়াতের খরচ না, তাকে একদিনের পারিশ্রমিকও দিতে হবে।
একটা সম্মানী দিতে হবে, এবং এইটা আদালত নির্ধারণ করে দিবেন, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। তো অ্যাডভোকেট কমিশনার আমাদের রাজশাহীতে, অ্যাডভোকেট কমিশনারের ফি আমি যে কয়টা মামলায় আমি নিয়েছি 2,000 টাকা দিতে হয়। তো 2,000 টাকা অফিসিয়াল ফি আদালতে জমা দিই। আবার দ্রুত করার জন্য আলাদাভাবে তাকে কিছু খুশি করতে হয়, এটাই বাস্তবতা। তাহলে তিনি দ্রুত কাজটি করে দেন। অফিসিয়ালি তো তিনি আদালতে যেটা আমি টাকা জমা দিলাম বাদী পক্ষে বা যিনি চাচ্ছেন, বিবাদীও চাইতে পারেন, অ্যাডভোকেট কমিশনার তো তাকেই দিতে হবে। অর্থাৎ যিনি সাক্ষী হিসেবে আদালতে যাকে চাইবেন তার ফিটা তাকেই দিতে হবে, যার স্বার্থে সাক্ষী দিতে আসছে, যার পক্ষে দিতে আসছে। আচ্ছা, বিধি 6, দলিল দাখিলের জন্য সমন। এখন সাক্ষী দিতে না, শুধুমাত্র দলিল দাখিলের জন্য কাউকে সমন দেওয়া হলো, বাদীদের কাউকে, বিবাদীদের কাউকে, অথবা কোনো নিরপেক্ষ ব্যক্তিকে। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে তিনি নিজে আসতে পারবেন, অথবা অন্যভাবে দলিল পেশ করতে পারবেন। অর্থাৎ তিনি নিজে আসলো না, পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে দলিল দাখিল করতে পারবেন, অথবা অ্যাডভোকেটের হাতে দিয়ে দিল, দিয়ে দলিল দাখিল করলো, তিনি নিজে আদালতে আসলেন না, কারণ তাকে তো সাক্ষী দিতে আসতে হচ্ছে না। তাহলে তিনি শারীরিকভাবে আসতেন, ব্যক্তিগতভাবে আসতেন। যেহেতু তিনি জাস্ট দলিল দাখিলের জন্য সমন দেওয়া হয়েছে, তিনি দলিলটা কি মাধ্যমে আদালতে পৌঁছালেন সেটাই মানে বড় বিষয় না, দলিলটা আদালতে আসলেই হলো। 12, সমন পেয়েও কোনো ব্যক্তি বলতে সাক্ষী বা যাকে দলিল দাখিলের জন্য সমন দেওয়া হয়েছে দলিল দিল না, বা বাদী বিবাদীর কোনো পক্ষকে, তাহলে কোনো ব্যক্তি বা সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে কার্যপদ্ধতি 500 টাকা জরিমানা আরোপ করা হবে। এই যে আমি যে ব্যক্তিকে, যে প্রসেস সার্ভার, ওনাকে আমি তলব করলাম, তিনি যদি না আসে, তিনি প্রপারলি সমন পেয়েছেন মানে সমন জারি হয়ে আসছে, জানতে পারলো আদালত বা আমি জানতে পারলাম যে তিনি সমন পেয়েছেন কিন্তু আসলেন না, তাহলে আদালত তার উপর 500 টাকা জরিমানা আরোপ করতে পারে। এবং এই 500 টাকা জরিমানা না দিলে কিন্তু তাকে অ্যারেস্ট করে আবার আদালত কি করতে পারেন, সিভিল প্রাইজনে পাঠিয়ে দিতে পারেন। এরপরে আমরা চলে যাই আদেশ 17, আজকের সর্বশেষ আদেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ। এবং আদেশ 17 থেকে লিখিত পরীক্ষাতেও কিন্তু ইতিপূর্বে বেশ কিছু প্রশ্ন আসছে, এবং বাস্তবে এই আদেশ 17 খুবই গুরুত্বপূর্ণ একটি আদেশ অ্যাডভোকেটদের জন্য। মামলা দীর্ঘদিন চলার জন্য যে আদেশটা দায়ী অ্যাকচুয়ালি, ন্যায় বিচারের স্বার্থে এই আদেশটা জরুরি, আবার ন্যায় বিচার ব্যাহত হওয়ার জন্য এই আদেশটা দায়ী। আবারও বলছি, ন্যায় বিচারের জন্য এই আদেশটা যেমন জরুরি, তেমন ন্যায় বিচার ব্যাহত হওয়ার জন্য এই আদেশটা দায়ী। মানে এই আদেশটার নেগেটিভ পয়েন্টও আছে, পজিটিভ পয়েন্টও আছে। মুলতবি বা মামলার কার্যক্রম বিরত রাখা, ইংলিশে অ্যাডজর্নমেন্ট। বিধি 1, বিধি 1-এ দেখেন এখানে ব্র্যাকেটে আমি 3 লিখেছি। ব্র্যাকেট 3 মানে কি, বিধি 1-এর উপবিধি 3। তাহলে বিধি 1-এর উপবিধি 3-এ কি বলা হচ্ছে? আচ্ছা, এটা আমি একটু ভিন্ন রং দিই। চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং এর পূর্বে যারা লিখিত ক্লাস করেছেন গতকালকে, এইটা লিখিত ক্লাসের বিষয় ছিল। এবং লিখিত ক্লাসের শেষে প্রশ্ন করার চেষ্টা করছিলেন মিলন ভাই, ওনার নেটওয়ার্ক ইস্যুর কারণে উনি প্রশ্ন করতে পারেননি। ক্লাস শেষে ওনাকে আবার হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, সেখানেও ওনার হোয়াটসঅ্যাপে কথা স্পষ্ট আসছে না। বাধ্য হয়ে ওনাকে আমি তার মোবাইল ফোনে কল দিলাম, কল দিয়ে তাকে আমি এই বিষয়টা বুঝিয়ে দিয়েছি লিখিত ব্যাচে। তো আমি এতটা সিরিয়াস, আপনারা কেউ প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিবই, কিন্তু প্রশ্নই কম করেন আমাকে। আচ্ছা, চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং এর পূর্বে মানে হিয়ারিং শুরু হয়নি, তার আগে কয়টা মুলতবি পাওয়া যাবে বা কয়বার টাইম পিটিশন দিয়ে সেটা মঞ্জুর করিয়ে নেওয়া যাবে? প্রত্যেক পক্ষ বলতে একটা মামলায় দুইটা পক্ষই থাকে, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ। বাদী পক্ষে 100 জন থাকতে পারে, বিবাদী পক্ষে 500 জন থাকতে পারে, কিন্তু পক্ষ একটাই। বাদী পক্ষে এক 2 নম্বর বাদী এসে বললো যে স্যার আমি একটা টাইম পিটিশন দিলাম, 3 নম্বর বাদী এসে বলল সে টাইম পিটিশন দিলাম, সেটা হবে না। তো 1 নম্বর পক্ষ, 2 নম্বর পক্ষ। তবে এখানে একটা মজার বিষয় আছে যে একটা মামলায় বিবাদী কিন্তু একাধিক পক্ষ হয়ে যেতে পারে। মনে করেন যে এই যে 70টা বা 72টা যে বিবাদী আমার একটা মামলায়, এখানে 2 জন এসে একটা অ্যাডভোকেট ধরলো, 5 জন এসে আরেকটা অ্যাডভোকেট ধরলো, আরো 10 জন এসে আরেকটা অ্যাডভোকেট ধরলো, মানে এই 72টা বিবাদী একটা অ্যাডভোকেট না ধরে
5-7টা অ্যাডভোকেট নিযুক্ত করলেন। 5-7টা অ্যাডভোকেটের মাধ্যমে আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে লিখিত জবাব দিলেন। তখন কিন্তু আবার বিবাদী পক্ষ আলাদা হয়ে যাবে। তার প্রত্যেকটা বিবাদী পক্ষ তখন আবার কিন্তু এই এক এক একটা ইউনিট হিসেবে ধরা হবে। তখন বিবাদী পক্ষ একটা না, বিবাদী পক্ষ আবার 5টা হয়ে যাবে। একাধিক আইনজীবীর মাধ্যমে যদি আসে তাহলে একাধিক পক্ষ হিসাবে তারা বিবেচিত হবে, কিন্তু বাদী পক্ষ একটাই, কারণ বাদী পক্ষের আইনজীবী তো একটাই। যেটা আলোচনা করছিলাম, আদেশ 17 বিধি 1-এর উপবিধি 3, সাক্ষী শুরুর পূর্বে অর্থাৎ চূড়ান্ত শুনানি বা প্রিয়াম্পটরি হিয়ারিং এর পূর্বে প্রতিটা পক্ষ, বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ, সাধারণত বিবাদী পক্ষ একটাই হয়, একাধিক যদি বিবাদী হয় এবং আলাদা আলাদা আইনজীবী নিয়োগ করেন তাহলে প্রতিটা আইনজীবীর জন্য আলাদা আলাদা পক্ষ হিসেবে গণ্য হবে। তখন বিবাদী পক্ষ একাধিক হয়ে যেতে পারে। তো যেটাই হোক না কেন, প্রত্যেক পক্ষ, বাদী পক্ষ বিবাদী পক্ষ, প্রতিটা ইউনিট কি করবেন, অনুরোধ ক্রমে খরচা ছাড়া, মানে টাইম পিটিশন বা সময়ের আবেদন দিলেই কোনো টাকা লাগবে না, কোনো খরচা লাগবে না, 6টি করে মুলতবি পাবেন। মানে 6বার টাইম পিটিশন অটোমেটিক মঞ্জুর হবে। তবে হিয়ারিং করতে হবে অবশ্যই, হিয়ারিং করে মঞ্জুর হবে 6বার। তাহলে আমরা যদি ধরে নিই যে বাদী একটা পক্ষ, বিবাদী আরেকটা পক্ষ, বিশেষ ক্ষেত্রে বিবাদী একাধিক পক্ষ হতে পারে, তবে সাধারণত বাদী একটা পক্ষ যদি ধরি এবং বিবাদী একটা, সরি, সব ক্ষেত্রে বাদী একটা পক্ষ, বিশেষ ক্ষেত্রে বিবাদী একাধিক পক্ষ হতে পারে। তো আমরা ধরে নিব বাদী একটা পক্ষ, বিবাদী একটাই পক্ষ, তাহলে টোটাল 2টা পক্ষ। যদি বাদী 6টা মুলতবি পায়, বিবাদীও 6টা পাবে কস্ট ছাড়া, মানে উইথআউট কস্ট। তাহলে 6-6-12টা হয়ে গেল টাইম পিটিশন খরচা ছাড়াই, প্রিএম্পটরি হিয়ারিং এর পূর্বেই। এবং 200 থেকে 1000 টাকা খরচা সহ, বাদী যদি 200 টাকা খরচা দিতে রাজি থাকে, বা 500 টাকা, 1000 টাকা, যেটা আদালত নির্ধারণ করবেন। মামলার গ্রাউন্ড, কোন পর্যায়ে আছে মামলা, শুনানির পূর্বেও তো কয়েকটা পর্যায় থাকে, সেই পর্যায়ের কথা বলছি। তার উপর ভিত্তি করে 3টি মুলতবি পাবে প্রতিটা পক্ষ, বাদীও 3টা পাবে, বিবাদীও 3টা পাবে। কিন্তু এই 3টা কস্ট, তার মানে বাদীর 9টা হলো, বিবাদীর 9টা হলো, টোটাল 18টা শুনানির পূর্বেই। তাহলে টাইম পিটিশনই 18টা। সাধারণত সিভিল মামলা 4-5 মাস পর পরে ডেট পড়ে, তাহলে এতগুলো যদি টাইম পিটিশন মঞ্জুর হয় তাহলে মামলা কত দীর্ঘ হয়ে যাবে, তাই নয় কি? দীর্ঘ হয়ে গেলে মামলা লেন্দি হয়। তার মানে এইটা আমি বললাম এটি একটা নেগেটিভ পয়েন্ট। দীর্ঘদিন মামলা চলা মানে উভয় মক্কেলের কি ক্ষতি, আবার মামলার জটও তৈরি হয়। তবে এটার পজিটিভ কি, কোনো পক্ষ আসলে আজকে শুনানি করতে পারছে না, আজকে জবাব দিতে পারছে না, তার সময় আসলেই লাগবে, তখন তো সময় দিতে হবে। কিন্তু এই যে সময়ের আবেদন দিয়ে সুযোগ নেওয়া, কোনো আইনজীবী যদি নিজের মামলা পরিচালনার অবহেলার কারণে শুধু শুধু সময় নেন, তাহলে এইটা তিনি নিজের ইথিক্সের সাথে, নৈতিকতার সাথে কিন্তু খারাপ আচরণ করছেন। নৈতিকতার বিপরীতে যে খারাপ আচরণ করছেন। অনেক আইনজীবী, আমরা গল্প শুনেছি যে বাবা সিভিল অ্যাডভোকেট, ছেলেও সিভিল অ্যাডভোকেট হয়েছে, একটা মামলা 20 বছর ধরে চলছে। সেই মামলা, ছেলে অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে কোর্টে গিয়ে প্রথম ডেটে হিয়ারিং করে মামলা নিজের পক্ষে রায় নিয়ে চলে আসছে এবং খুব খুশি ছেলে। বাবাকে সে বলে, বাবা তুমি যে মামলা 20 বছরে রায় পেলেন, আমি একদিনে রায় এনে ফেললাম। তখন বাবা ছেলেকে বকা দিয়ে বলছে যে এই মামলার টাকা দিয়েই তো তোমাদেরকে মানুষ করেছি, তুমি যে পড়াশোনা করে অ্যাডভোকেট হলে, এই মামলায় বাড়ির থেকে যে ফি পেয়েছি এই ফি দিয়েই তো তোমার পড়াশোনার খরচ চালিয়েছে। এটা একটা মজার একটা জোকসের মতো আমাদের শিক্ষক আমাদেরকে শুনিয়েছেন। তো এটা কেন হয়? কারণ বারবার ডেট পড়ে, প্রতি ডেটে ডেটে ফি পান অ্যাডভোকেট, মামলা দেরি হয়, তার মানে মামলাটা বেঁচে থাকে। অনেকটা কই মাছের মতন পানিতে জিইয়ে রাখা সিভিল মামলাটা অনেক আইনজীবী এটা করে, যেটা ঠিক না। আমি এটা করি না। আমি খুব দ্রুত সময়ে মামলার রায় নেওয়ার চেষ্টা করি। পারিবারিক মামলা 3 মাসের মধ্যেও রায় নিয়েছি, এরকমও রেকর্ড আছে আমার। এবং এইটা আমার অ্যাডভোকেট হওয়ার প্রথম বছরেই। আমি প্রথম থেকেই এরকম মানসিকতা
আমি প্র্যাকটিস করছি যে আমি খুব দ্রুতই মামলা শেষ করব, যাই হোক না কেন, আমার ইনকাম কম হলেও। যেমন আমার চলমান মামলা এবং নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা কিন্তু যথেষ্ট। যদি আমি সংখ্যায় ধরি 200টা আমার চলমান মামলা আছে সিভিল ক্রিমিনাল মিলে, তাহলে আমার নিষ্পত্তি হয়ে যাও কিন্তু 200-300টা হয়ে গেছে। আমি চাইলেও কিন্তু ওই 200-300টা মামলা চলমান রাখতে পারতাম, তাহলে আমার মামলার সংখ্যা 500 প্লাস হয়ে যেত। তাহলে নিশ্চয়ই আমার প্রতিদিন ডায়েরিতে 20টা 30টা করে মামলা থাকতো। 20টা 30টা মামলা থাকলে আমার লাভ কি হতো? ইনকাম বেশি হতো। কিন্তু আমার দরকার নেই সেই ইনকাম। তাহলে আমার লাভ কি হচ্ছে? আমি মেন্টালি স্যাটিসফাইড হচ্ছে, তবে হ্যাঁ, দ্রুত মামলা শেষ করলে আমি ফি কিন্তু কম নিই না। কোনো মক্কেল আমার কাছে এসে এসে যদি বলে যে আমার দ্রুত মামলা শেষ করতে হবে, তখন আমি তার সাথে একটা ডিলে চলে যাই। মৌখিক ডিল কি? আপনার যে মামলা 5 বছর চলবে সেই মামলা আমি 2 বছরের মধ্যে সমাধান করার চেষ্টা করব, কিন্তু আমি ফি 5 বছরের 5 বছরে যে ফি আসবে সেই ফি আমি নিব। আমার মক্কেল রাজি হয়ে যায়। কি কারণে? কারণ মামলা আসতে তার যাতায়াত খরচটা বেঁচে যায়, ফি দিতে হচ্ছে কিন্তু সে দ্রুত তো জমিটা পেয়ে যাচ্ছে, তাহলে সে লাভবান হচ্ছে। ফি 5 গুণ লাগুক কিন্তু আমাকে তাড়াতাড়ি শেষ করে দেন। এখানে কিন্তু অ্যাডভোকেটের একটা লাভ হয়ে যায়, আমার সেই লাভটা হচ্ছে। আবার কি হয়, একটা সুনামও চলে আসছে যে অ্যাডভোকেট শহীদুল দ্রুত মামলা শেষ করছে। আমি জুনিয়র হিসাবে আমার প্র্যাকটিসের বয়স কম হলেও, অভিজ্ঞতা কম হলেও আমি মামলা যথেষ্ট পাচ্ছি, সিভিল মামলা। কালকেও একটা মামলা ফাইলিং করব আমি। এই মামলা আপনাদের পড়ানো শেষে ফাইলিং এর কাজটা ফাইনালাইজ করব। তো এটা কেন হচ্ছে? কারণ দ্রুত রেমেডি দিলে আমার মাধ্যমে যে রেমেডি পেলেন, যিনি প্রতিকার পেলেন, তিনি কিন্তু আরো 2-3 জনকে নিয়ে আসবে। এইভাবে কিন্তু একটা ফেম ছড়িয়ে পড়ে অ্যাডভোকেটের। এই জিনিসটা আমি বুঝতে পেরেছি এবং সেটাই আমি করছি। মেন্টালি ভালো থাকছি, মানসিকভাবে ভালো লাগছে, মক্কেলদের সাথে ভালো সম্পর্কটা বজায় থাকছে। এটাই ভালো। তাহলে আমি যে হলুদ চিহ্নিত করলাম, ইয়েলো হাইলাইটেড, এখানে আমরা দেখতে পাচ্ছি বাদী 6টা পাবে খরচা ছাড়া, খরচা সহ 3টা। খরচা কত? মিনিমাম 200, ম্যাক্সিমাম 1000, মাঝখানে যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 300 হতে পারে, 250 হতে পারে, 350, 400, 500, 600, 700, 800, 900, 1000 হতে পারে। আমি কিছুদিন আগে একটা মামলায় বিবাদী পক্ষ টাইম পিটিশন দিয়েছে, আমি বিরোধিতা করেছি, 500 টাকা কস্ট করে দিয়েছে প্রথম ডেটেই। তো এখানে উনি 6টি কিন্তু মুলতবি পেতে পারতেন, কিন্তু 6টি মুলতবি তাকে দেওয়ার আগেই তাকে কস্ট 500 করে দেওয়া হয়েছে। কি কারণে? কারণ তিনি মানে যথেষ্ট অবহেলা করেছেন। বেশ বারবার উনি টাইম পিটিশন, 3বার টাইম পিটিশন দিয়েছেন, উনি 6বারও যদিও দিতে পারতেন, তার আগেই তাকে কস্ট করে দেওয়া হয়েছে তার অ্যাটিচিউডের উপর ভিত্তি করে। যদিও আইনে আছে, বাস্তবতা একটু ভিন্ন হয়। তো তিনি যদি আইন দেখাতেন, আদালত কিন্তু কস্ট দিতেন না। তো সেই আইনজীবী আইন না বোঝার কারণে বা আইন জেনেও সেটা অ্যাপ্লাই করতে না পারার কারণে তাকে 500 টাকা কিন্তু কস্ট দিতে হলো। আর আমি একটু আমার বাদীকে সেই সুবিধাটা দিতে পারলাম। আচ্ছা, এরপরে বিধি 1-এর উপবিধি 4-এ কি বলা আছে? চূড়ান্ত শুনানি বা প্রিয়াম্পটরি হিয়ারিং এর পর্যায়ে, মানে মামলার সাক্ষী শুরু হয়েছে, আজকে সাক্ষী শুরু হলো, আজকে যদি কেউ টাইম পিটিশন দেয়, বাদী সাক্ষী নিয়ে আসতে পারেনি, বাদী টাইম পিটিশন দিয়ে দিচ্ছে প্রথম ডেটে। প্রথম ডেটে যদি বাদী সাক্ষী নিয়ে আসতে না পারে, টাইম পিটিশনও যদি না দেয়, কনফার্ম মামলা খারিজ করে দেবে আদালত। কিন্তু যদি টাইম পিটিশন দেয়, সেই ক্ষেত্রে কি হবে? প্রত্যেক পক্ষ, বাদী বা বিবাদী, হিয়ারিং এর পর্যায়ে এসে অনুরোধ ক্রমে খরচা ছাড়া মুলতবি পাবে না। তার মানে প্রিয়াম্পটরি হিয়ারিং এর পর্যায়ে বা হিয়ারিং শুরু হয়ে গেছে পিএইচ বা এফপিএইচ এর পর্যায়ে, একটাও মুলতবি পাবে না টাকা না দিলে। তবে ওই 200 থেকে 1000 টাকা খরচা সহ 3টি মুলতবি পাবে। তাহলে প্রত্যেক পক্ষ 3টি, মানে বাদী 3টি, বিবাদী 3টি। তাহলে আমি যদি সর্বমোট মুলতবির কথা বলি, তাহলে বাদী সর্বমোট মুলতবি কয়টা পাবে? 6-3, 9টা। ইয়েলো হাইলাইটেড 9টা, আর এ পাশে এই ব্লু হাইলাইটেড 3টা। তাহলে 9 × 3 = 12টা। তাহলে বাদী টোটাল 12টা পাবে, বিবাদীও টোটাল 12টা পাবে, সমান সমান। তাহলে টোটাল 24টা টাইম পিটিশনের কথা এখানে আদেশ 17তে দেওয়া আছে। 24টা যদি টাইম পিটিশন হয় একটা মামলায়, উভয় পক্ষ যদি 24টা টাইম পিটিশন দিয়ে ফেলে, আবার কিরকম হয়? বাদী, যেমন মজার বিষয়, আমি যে 72টা বিবাদীর কথা বললাম,
মামলা ফাইলিং করেছি আমি, আমি বাদী পক্ষ। আমি যেই টেবিলে বসি, আমাদের টেবিলে 5 জন আইনজীবী আছি আমরা। তো আমার টেবিলে আমি বাদী পক্ষের আইনজীবী যে মামলায়, ওই মামলায় বিবাদী পক্ষের আইনজীবী ঠিকই আমার মুখামুখি একই টেবিলে বসেন। তা- এবং উনি আমাদের টেবিলের সবচেয়ে মোস্ট সিনিয়র একজন লয়ার। তিনি বিবাদী পক্ষের আইনজীবী। 72 জনের মধ্যে 7 জনের পক্ষে তিনি অলরেডি লিখিত জবাব দিয়েছেন। এখন এই ক্ষেত্রে কি হয়? যে মুহুরি, আচ্ছা, মহিউদ্দিন ভাই কি বলবেন বলেন। জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এখানে যদি আসলে ইন্টারফেস করা হয়ে গেছে, এটা আগে গিয়ে শুরু ছিল। এখানে যে বললেন যে 12টি 12টি করে 24টি, এটা জিনিসটা একটু বুঝলাম না। এখানে তো দেখা যাচ্ছে 6টি এবং 3টি 9টি, ওর পাশে 9টি নয় দেখুন 18টি, আরো 6টি কিভাবে হচ্ছে একটু যদি বুঝিয়ে বলতেন, মুলতবি বিষয়টা আর কি। আচ্ছা, এখানে আমি পিঙ্ক কালার ইউজ করছি কাউন্ট করার জন্য। এখানে প্রথমে বলা আছে কি, প্রত্যেক পক্ষ মানে বাদীকেও বোঝাচ্ছে বিবাদীকেও বোঝাচ্ছে। তাহলে এখানে বাদী পাবে 6টি, গুনছেন তো? জি। বিবাদী পাবে 9টি। আমি এখানে কস্ট উইথআউট কস্ট দুইটাই হিসাব করছি, সর্বমোট 24টা মেলানোর জন্য। তাহলে বাদী পেল কয়টি? 9টি। দেখা যাচ্ছে কি? জি। তাহলে এই পাশে বাদী 9টি পেল, এই পাশে বাদী কয়টি পেল? 3টি। তাহলে টোটাল কয়টি হলো বাদীর? আচ্ছা, 12টি। বাদীর যদি 12টি হয়, বিবাদী কয়টা পাবে? উনিও 12টি পাবেন নিশ্চয়ই। এখানেও প্রত্যেক পক্ষ বলা আছে যেহেতু, তা বাদী 12টি পাবে, বিবাদীও 12টি পাবে, তাহলে 12 12 24। হিসাব মিললো এবার? আচ্ছা। জি, জি, আচ্ছা, ধন্যবাদ। এখানে আবার ক্রিটিক্যালি প্রশ্ন আসতে পারে, যে এই প্রিয়াম্পটরি হিয়ারিং এর পর্যায়ে যদি প্রশ্ন করা হয় সর্বমোট, তখন হবে 12, মানে 12, এই 9টি, 9টি 9টি 18টি। হ্যাঁ, 9টি 9টি 18টি হবে জি। টোটাল। বাদী যদি বলে তাহলে বাদী 9টি পাবে। বাদী খরচা ছাড়া কয়টি পাবে? 6টি। বাদী ও বিবাদী উভয় পক্ষ খরচা ছাড়া কয়টি পাবে? 12টি। 6 6 12টি। বাদী বিবাদী উভয় খরচা সহ কয়টি পাবে? 3 3 6টি। হিসাব বুঝতে পারছেন? এখানে কিন্তু জি, বেশ সেটা কয়েকটি প্রশ্ন করা যায়। এখানে গাণিতিক একটা হিসাব আছে, মজার বিষয়। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা যায়। আবার যদি বলা হয় যে প্রিয়াম্পটরি হিয়ারিং এর পর্যায়ে বাদী কয়টি পাবে? খরচা ছাড়া একটিও পাবে না। বিবাদী কয়টা পাবে খরচা ছাড়া? একটিও পাবে না। বাদী কয়টা পাবে খরচা সহ? 3টি। বিবাদী কয়টা পাবে খরচা সহ? 3টি। বাদী বিবাদী উভয় পক্ষ সর্বমোট কয়টি পাবে খরচা সহ? 3 3 6টি, মোট 6টি। বোঝা গেল? তাহলে প্রশ্নে জি। শুধু বাদী বলেছে না শুধু বিবাদী বলেছে, না উভয় বলেছে, সেটা লক্ষ্য রাখতে হবে। এক, শুনানির পর্যায়ে বলেছে না শুনানি পর্যায়ের পূর্বে বলেছে, সেটা মানে খেয়াল রাখতে হবে। এবং এই শুনানির পর্যায়ে এবং শুনানির পর্যায়ের পূর্বে উভয় পর্যায় সহ বলেছে কিনা সেটাও দেখতে হবে। তার মানে এখানে দুইটা স্টেজের কথা বলা আছে এবং দুইটা পক্ষের কথা বলা আছে, বাদী বিবাদী। আবার দুইটা পয়েন্ট অফ ভিউ থেকেও আবার আছে কি, খরচা সহ খরচা ছাড়া। দেখেন কতগুলো অ্যাঙ্গেল আছে প্রশ্ন করার। তাহলে প্রশ্নের মধ্যে কি কি তথ্য আছে সেটা চিন্তা করতে হবে। আজকে ক্লাসের প্রথমে যে স্ক্রিনশট দিয়েছিলাম, তো ওইটার মতন কিন্তু প্রশ্ন হলে হবে না। প্রশ্ন সঠিকভাবে তথ্য বিশ্লেষণ বুঝে আমি নিশ্চয় প্রশ্ন করব, এবং বার কাউন্সিলও নিশ্চয় প্রশ্ন করবে। তবে হ্যাঁ, বার কাউন্সিলের প্রশ্নেও দু একটা ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা ভুল শিখবো না। বার কাউন্সিলের প্রশ্ন যদি ভুল থাকে, ওই ভুল প্রশ্ন যদি বুঝতে পারেন এটা ভুল, ওই ভুল প্রশ্নের উত্তর করাই যাবে না। যেমন আজকে আমি স্ক্রিনশট দিলাম, আপনারা 2 3 জন লিখে দিলেন 5 বছর, তাহলে আপনারা ভুল প্রশ্নের উত্তর করলেন, নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে। ভুল প্রশ্নের উত্তরই করা যাবে না, বলতে হবে প্রশ্নে ভুল আছে। আর আমি শিখিয়েছি প্রশ্নে ভুল থাকা মানে, বা অপশন একাধিক থাকা মানে সেই প্রশ্নে টাচ করাই যাবে না, বা অপশন যদি নাই থাকে টাচ করাই যাবে না। আচ্ছা, এরপর আমি আরো কিছু তথ্য অ্যাড করেছি। এই আদেশ 17-র বিধি 1-এর মধ্যে কি, নির্দিষ্ট সময়ের মধ্যে অপর পক্ষকে খরচা দিতে ব্যর্থতায়। আচ্ছা, টাইম পিটিশন দিল বাদী বা বিবাদী পক্ষ, মঞ্জুরও করলো, বললো ঠিক আছে 200 টাকা কস্ট দিয়ে দেন বা 1000 টাকা কস্ট দিয়ে দেন।
এই টাকা দিতে ব্যর্থ হলো পরবর্তী ধার্য তারিখের মধ্যে, তাহলে বাদী যদি টাকা না দেয় টাইম পিটিশনের কস্ট, তাহলে তার মামলা খারিজ করে বাদীকে শিক্ষা দেওয়া হবে, মানে বাদীকে শাস্তি দেওয়া হবে। আর বিবাদী যদি কষ্ট না দেয়, তাহলে বিবাদীকে শিক্ষা বা কষ্ট দেওয়ার জন্য মামলা একতরফা করে দেওয়া হবে, বা বিবাদীকে বলা হবে আপনার কোনো কথাই শোনা হবে না, এই মামলা থেকে আপনি বের হয়ে গেলেন, আউট হয়ে গেলেন, এবার শুধুমাত্র বাদী একতরফা ডিক্রি পাবে। এই যে খারিজ আর একতরফা ডিক্রি, এই দুইটা বিপরীত জিনিস বারবার কিন্তু আসছে। সিচুয়েশনটা বুঝতে হবে, কি কি সিচুয়েশনে খারিজ হয়, কি কি সিচুয়েশনে একতরফা হয়, এবং একতরফা এবং খারিজ হলে কার ক্ষতি হয় কার লাভ হয় এটা বুঝতে হবে। বাস্তবতাটা না বুঝলে আপনাদের কি হয়ে যেতে পারে, এটা ফ্লিপ করে যেতে পারে, ওলট পালট হয়ে যেতে পারে। উভয় পক্ষ খরচা সহ আবেদন করলে, এটা কিন্তু মেবি এবারই এসেছিল প্রশ্নে 23 সালে, যে বাদীও শুনানির জন্য টাইম পিটিশন দিয়েছে, বিবাদীও দিয়েছে, উভয় পক্ষ যদি টাইম পিটিশন দেয় টাকাটা কার যাবে? মনে করেন উভয় পক্ষকে 500 টাকা করে জরিমানা করলো, কারণ বাদী 500 টাকা বিবাদীকে দিল, বিবাদী 500 টাকা বাদীকে দিল, আলটিমেটলি কারো টাকা দেওয়া হলো না। তখন টাকাটা কোথায় যাবে? এই 500 500 1000 চলে যাবে রাষ্ট্রের রাজস্ব খাতে। তো রাজস্ব খাত বলতে কিন্তু এখানে রেভিনিউ হিসাবে এটা আদালত নিবে। তো এখানে রেভিনিউ ইংলিশে থাকতে পারে বা রাজস্ব শব্দটা থাকতে পারে। খরচা দিতে ব্যর্থতায়, আচ্ছা এই যে রাজস্ব খাতে যে যাবে, যাওয়ার পদ্ধতিটা কি কেউ বলতে পারবেন? এখানে কি যারা রাজস্ব ইনকাম ট্যাক্স নেয় বা যারা কালেক্টর টাকা কালেকশন করে, এই যে সরকারের ট্যাক্স আদায় করে যারা, তারা কি এসে এই টাকাটা বাদী বিবাদী থেকে কালেকশন করে নিয়ে যাবে নাকি? এই টাকাটা রাজস্ব খাতে যাওয়ার পদ্ধতিটা কি কেউ কি বলতে পারবেন? আমি এর আগেও কিন্তু আলোচনা করেছি এটা, এটা মনে আছে কিনা কেউ বলেন তো দেখি। কোনো মামলা থেকে যদি রাজস্ব খাতে কোনো টাকা যায়, এই রাজস্ব খাতে যাওয়ার পদ্ধতিটা কি, ওইটা কি? রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ আসবে টাকাটা কালেক্ট করতে আদালতে? আচ্ছা আমি বলে দিই, পদ্ধতি হচ্ছে বাদী পক্ষকে বলে দিবে যে আপনি যে 500 টাকা কস্ট করা হলো, এই টাকাটা আপনি একটা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দেন। সরকারি রাজস্ব খাতে চালান থাকে না, সে চালান দিতে হবে। বিবাদীকেও বলে দিবে আপনার চালানের মাধ্যমে জমা দেন, এবং চালানের যে কপি সেটা আদালতে জমা দিতে হবে, সে নথিতে যুক্ত থাকবে। তাহলে যখনই ব্যাংকে জমা দেওয়া হবে সরকারি কোষাগারে চলে যাবে সেটা। আচ্ছা রাজস্ব খাতে জমা হবে, সরকারি কোষাগারে জমা হবে শব্দটাও থাকতে পারে। তার মানে ল্যাঙ্গুয়েজগত ভ্যারিয়েশন, ভাষাগত যেন বিভ্রান্তিতে না পড়েন, বুঝতে হবে কি বোঝানো হচ্ছে। ভাষা যাই থাকুক না কেন বুঝে উত্তর করবেন। আচ্ছা খরচা দিতে ব্যর্থতায়, এখন খরচা দিল না, এই যে খারিজ বা একতরফা হলো, তাহলে খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে বাদী খরচা দিল না, মামলা একতরফা হয়ে গেল, বা বিবাদী খরচা দিল না, সরি বাদী খরচা দিল না, মামলা খারিজ হয়ে গেল, বিবাদী খরচা দিল না, মামলা একতরফা হয়ে গেল। এরপরে কি? এরপরে কি আর কোনো উপায় আছে? হ্যাঁ এরপরে উপায় আছে কি, এখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে এটা রিভাইভ করবে। রিভাইভ মানে আবার ফিরিয়ে নিয়ে আসা যাবে, পুনর্বহাল বা পুনর্জীবিত। এই চিহ্নটা মনে রাখার স্বার্থে দিয়েছি। আসলে এই নোটটা তো আমার ব্যক্তিগত নোট, আমার মনে রাখার জন্য আমি বিভিন্ন সিম্বল ইউজ করেছিলাম, তাই সেগুলো থেকে গেছে আর কি। আশা করি আপনাদেরও হেল্প হবে এই সিম্বল গুলো। দেখেন আমি এখানে একটা সিম্বল ব্যবহার করেছি, এই যে এইটা, এই সিম্বলটা দ্বারা দিতে ব্যর্থতায়, তার মানে দিতে পারেনি, নিষিদ্ধ হয়ে গেছে সে। তো পুনর্বহাল বা পুনর্জীবিত, যেটাকে রিভাইভ বলা হয়, মামলা রিভাইভ হবে। 2000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আবেদন করলে মামলাটা রিভাইভ করবে। তাহলে মুলতবির জন্য টাইম পিটিশন দেওয়া হলো, কস্ট করা হলো, কস্ট দিতে পারলো না, মামলা খারিজ হয়ে গেল বাদীর। বাদী যদি আবার ইনিয়ে বিনিয়ে বলে যে স্যার আবার মামলাটা রিভাইভ করেন, মামলাটা আবার ফিরিয়ে নিয়ে আসেন, খারিজ মামলাটা চালু করেন, তাহলে 30 দিনের মধ্যে আসতে হবে এবং 2000 টাকা কস্ট দিতে হবে, ফিক্সড 2000 টাকা, ফিক্সড, না কম না বেশি। আর মামলা একতরফা হয়ে গেলে বিবাদী যদি আসতে চায়, একতরফা থেকে দোতরফা করতে চায়, তাহলে তাকে 30 দিনের মধ্যে আসতে হবে, তার জন্য 2000 টাকা ফিক্সড। 17 আদেশের মুলতবি যে বিষয়, তার মধ্যে আমরা এই কস্টের বিধানটা পাচ্ছি। তাহলে এর আগে আমরা দেখলাম 1000 টাকা কস্ট খারিজ থেকে উদ্ধার করতে,
তারপরে বিবাদী হলে 3,000 টাকা কস্ট, একতরফা থেকে দোতরফায় আনতে। আবার এখানে হলে কিন্তু আবার 2,000 টাকা কস্ট। তাহলে এই যে কস্টের পরিমাণটা 1,000, 2,000, 3,000, এইটা কিন্তু কনফিউশন সৃষ্টি করতে পারে। এই যে এইখানে আমরা দেখেছি আদেশ নয়ে, দেখেন আদেশ নয়ে আমরা দেখেছি কি, আদেশ নয়ে যদি বাদী খারিজ হয়ে যায়, আদেশ নয় নয়ের এতে আছে, নয়ের এতে 1,000 টাকা 30 দিনের মধ্যে। আর যদি বিবাদী হয় তাহলে 13-র এতে বলা হচ্ছে 3,000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে। তাহলে এটাও কিন্তু খারিজ থেকে উদ্ধার হচ্ছে বা একতরফা থেকে দোতরফা হচ্ছে, কিন্তু এখানে কিসের ভিত্তিতে? হাজির না হওয়ার কারণে, গড় হাজির হয়ে গেছে, মানে আদালতে উপস্থিত হয়নি। মানে উপস্থিত না হওয়া মানে কি? কোনো স্টেপই না নেওয়া, মানে ফাঁকা, হাজিরাও দেয়নি, টাইম পিটিশনও দেয়নি, সেই ক্ষেত্রে এটাকে গড় হাজির বলা হবে, মানে হাজির হয়নি, অনুপস্থিত এক কথায়। অনুপস্থিত মানে প্রেজেন্ট নাই, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট থাকলে এই নয় আদেশ অনুসারে কিন্তু 1,000 এবং 2,000-এর বিষয়টা আসবে, সরি 1,000 এবং 3,000। আর এখানে অ্যাবসেন্টের বিষয় না, মানে প্রেজেন্ট আছে কিন্তু টাইম পিটিশন দিচ্ছে, টাইম পিটিশন মঞ্জুর হচ্ছে, একটা কস্ট করে, সে কস্ট যদি দিতে না পারে, তাহলে এখানে যদি সর্বোচ্চ কস্ট 1,000 হতো, এই 1,000 টাকা দিতে পারেনি বলে পরে তাকে আবার 2,000 টাকা দিতে হবে। আশা করি 1,000, ওইদিকে 3,000, আবার এখানে 2,000, এই 1,000, 3,000, 2,000-এর পার্থক্যটা বুঝেছেন, কোন সিচুয়েশনে কত দিতে হবে। এটা না পারলে কিন্তু এই অপশনে থাকবে 1,000, 2,000, 3,000, 500 টাকা, তখন আপনি বুঝতেই পারবেন না, প্রশ্ন না বুঝলে উত্তর 1,000 হবে, 2,000 হবে না 3,000 হবে, কনফিউশনে ভুগে যাবেন, ভুল উত্তর হবে, না হলে উত্তরই করতে পারবেন না। তাহলে আদেশ 9 এবং আদেশ 17 ভালোভাবে বুঝবেন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, লিখিত প্রশ্ন আসে। আচ্ছা, আদেশ 17-র আরেকটা আমরা বিধি পড়ব, বিধি 2, পক্ষগণ নির্দিষ্ট দিনে হাজির না হলে, হাজির যদি না হয়, পদ্ধতি 9 আদেশের বিধিমতে নিষ্পত্তি বা সঙ্গত আদেশ হবে। তার মানে এই যে আমি একটু আগেই 17 পড়াতে গিয়ে কিন্তু অটোমেটিক আমি 9-এ চলে গেছি। হ্যাঁ, কনফিউশন যেন না হয়। এখানে যারা এই আইনটা তৈরি করেছে তারাও কিন্তু সেটা অনুভব করে আদেশ 17-র বিধি 2-এর মধ্যে কিন্তু 9-কে আবার ফিরে নিয়ে আসছে, একটু স্মরণ করে দেওয়ার জন্য, যে যদি টাইম পিটিশন না দিয়ে উপস্থিতি যদি না হয়, হাজিরই না হয়, অ্যাবসেন্ট থাকে কোনো পক্ষ, তাহলে সেইটা 17 আদেশ অনুসারে হবে না, চলে যেতে হবে আবার 9 আদেশে। 9 আদেশে যে বিধিগুলো আছে সেটার ভিত্তিতে নিষ্পত্তি বা সঙ্গত আদেশ দিবে আদালত। আশা করি 17 এবং 9টা ভালোভাবে বুঝবেন, এখান থেকে প্রশ্ন আসে, এবং বাস্তবে মামলা পরিচালনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক হেল্প হবে এটা আপনাদের, আপনার মক্কেলকে সুবিধা এনে দেওয়ার জন্য, কস্ট এড়ানোর জন্য, এবং অপর পক্ষ থেকে কস্ট আদায়ের জন্য এটা খুবই মোক্ষম একটা আদেশ, এই দুইটা আদেশ। তো এটা ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে, এই আদেশগুলো থেকে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হলো এগুলো, যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, তাহলে আমি উত্তর দিয়ে দেব। আর প্রশ্ন না থাকলে আমি ক্লাসটি আরেকটু আমি, এই যে আমি পড়াতে গিয়ে বলছিলাম যে বার কাউন্সিল 2023-এ রিসেন্টলি একটি প্রশ্ন এসেছে, ইস্যু গঠনের কত দিনের মধ্যে প্রশ্নাবলীর মাধ্যমে আবিষ্কার এর দরখাস্ত প্রদান করতে হবে, যেটা আমার আদেশ 11-র বিধি 1-এ ছিল। দেখেন, 10 দিনের মধ্যে, যেটা আমি পড়াতে গিয়ে বলছিলাম। তাহলে আমরা চলে যাই আবার আদেশ 11-র বিধি 1-এ। এই যে আদেশ 11 বিধি 1, আদেশ 11 বিধি 1, প্রশ্নাবলীর দ্বারা আবিষ্কার, বিচার্য বিষয় স্থিরের 10 দিনের মধ্যে এক প্রস্তাব বা এক সেট দিতে হবে। তো এই যে এখানে দেখেন 10 দিন স্পষ্ট আছে, তো এখানে আমার হুবহু কমন আছে। তো আমি এর আগে দাবি করেছি যে আমার নোট থেকে, এই যে সিপিসি অংশ থেকে 20-এ 20টাই কমন আসছে বিগত সালে, অর্থাৎ 2023 সালে, আমার এই ছোট নোট থেকেই, এবং ওভারঅল 100-র মধ্যে 89টা কমন আসছে। আচ্ছা, ভিডিও দিলে লিঙ্ক তো অবশ্যই দিব,
প্রতিদিনই তো লিঙ্ক দিচ্ছে। আজকে যেমন এমসিকিউ এর 2টা লিঙ্ক দিয়েছি আমি, এটা আমি যখন ভিডিও আপলোড করব তখন লিঙ্ক দিয়ে দেবো। আসলে গত সপ্তাহের ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়েছি দেরিতে। দেরির কারণ কি, আসলে কিছুই ভালো লাগছিল না। একটার পর একটা দেশের এই যে বড় বড় পরিবর্তন, বিশেষ করে এই যে 5 তারিখের ঘটনা বা পুরো জুলাই মাস জুড়ে ঘটনা, পুরো আগস্টের ঘটনা, এই বন্যার কারণে কিছু ভিডিও দেখছি, কিছু ভালো লাগছে না। এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে না, কষ্টের মধ্যে আছেন মানসিকভাবে, একটা স্থির অবস্থা কাজ করছে না। এই কারণে আমি গত শুক্র শনিবারের পরীক্ষাটা আমি স্থগিত করে দিয়েছি। কিন্তু ক্লাস চলুক, ক্লাস চললে ভিডিওটা তো থাকছে। ক্লাস যারা করতে পারছেন না, পরবর্তী ভিডিও তার দেখে নিতে পারবেন, বা ক্লাসে মনোযোগ না দিতে পারেন, ভিডিও দেখে আপনারা এগিয়ে নিতে পারবেন। তবে ক্লাস করলে কি হয়, মনটা অন্তত একটু এইদিকে কনভার্ট হয়, পড়ার দিকে। একেবারে ছেড়ে না দিই, ক্লাসটা করতে থাকি। কি কারণে, একটা দল আন্দোলন করার চেষ্টা করছে হাস্যকর কিছু দাবি নিয়ে, এবং কিছু দাবি যৌক্তিকও আছে। তো কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক এটা ডিফাইন করে যৌক্তিক দাবি নিয়ে যদি এগিয়ে যায়, হয়তোবা এই সরকার আদেশ মানে কিছু দাবি দেওয়া মেনে নিতেই পারে। কিন্তু সেটা যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। আমি যা চাইলাম তাই দিবে তা কিন্তু ভাবা যাবে না। সেটার আমরা কিন্তু নজির দেখেছি। মাত্র 7 মিনিটে যারা আনসার সদস্য, চুক্তিবদ্ধ যারা, তাদের কিন্তু আন্দোলন নস্যাৎ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে এই প্রশ্নটা হুবহু কমন আসছে। এইটা কিন্তু আমার এখানে এই যে এই প্রশ্নটা আমার নোটের একটা মানে ছকের অংশ থেকে, মানে তথ্য থেকে কমন। এখন এটা কি আমার এমসিকিউ কমন ছিল? হ্যাঁ, এটা আমার হুবহু এমসিকিউ কমন ছিল না, কিন্তু এমসিকিউ কমন ছিল কিভাবে? দেখেন, আদেশ 11 বিধি 1, এখানে আমার ঠিক আগের প্রশ্নটাই আদেশ 11 বিধি 1-এ আছে আমার নোটে। এটা আমার নোটের প্রশ্ন বলে যেমন নোটে আছে, এটা কিন্তু জুডিশিয়ারির 19 সালের প্রশ্ন। দেখেন এখানে ডিসকভারি বাই ইন্টারোগেটরিস এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের 22 দিনের মধ্যে। এর উত্তর হবে 10 দিনের মধ্যে। দেখেন, এই 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন কিন্তু একই প্রশ্ন, কিন্তু আগের প্রশ্নের প্যাটার্নটা কেমন ছিল জুডিশিয়ারির, আর এখানে দেখেন কেমন। প্রশ্নাবলীর মাধ্যমে আবিষ্কার, এটা করেছে বাংলা, আর ইংলিশে কি, ডিসকভারি বাই ইন্টারোগেটরিস। ইংলিশের বাংলাটা আপনাকে বুঝতে হবে, যদি না বুঝেন তাহলে এটার উত্তর করতে পারবেন না, প্রশ্ন কমন আসলেও বুঝতে পারবেন না। কিন্তু এখানে দেখেন, এখানে লেখা আছে আবার আমার প্রশ্ন বিচার্য বিষয়, আর এখানে আবার দিয়েছে ইস্যু গঠন। তো যেটাই বিচার্য বিষয় সেটাই ইস্যু গঠন, এটা তো আপনাকে বুঝতে হবে। তাহলে হুবহু 100% কমন কোনো বই, কোনো গাইড বা কোনো কোচিং দিতে পারবে না, কিন্তু তথ্য কমন আপনি পেয়ে যাবেন। ভাষাগত একটু পরিবর্তন হতে পারে, কিন্তু আপনাকে বুঝে উত্তর করতে হবে। তো এইভাবে আমার নোট থেকে, যে নোটটা আপনার হাতে আছে, আগের ভার্সন থেকে, 2023-এর ভার্সন থেকেই 89টা কমন ছিল। 24-এর ভার্সনে আরো ইমপ্রুভ করা হয়েছে, বিশেষ করে পেনাল কোড ইমপ্রুভ করা হয়েছে, বিশেষ করে তামাদি আইন ইমপ্রুভ করা হয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন ইমপ্রুভ করা হয়েছে। সিপিসি খুব একটা ইমপ্রুভ করা হয়নি, কারণ এই সিপিসি অংশ থেকে হুবহু আমি মোটামুটি 20-এ 20টাই কমন দিতে পেরেছি। এই কারণে এটা আর খুব একটা ইমপ্রুভ করিনি, জাস্ট রিসেন্ট যে প্রশ্ন 23 সালের প্রশ্নটা অ্যাড করে দিয়েছি এখানে। এখানে জাস্ট একটু সংশোধন মানে সংযোজন হয়েছে প্রশ্নগুলো নোটের মধ্যে। যেমন এখানে 23 সালের প্রশ্ন অ্যাড করা হয়েছে। ইস্যু কত প্রকার? এই 2 প্রকার একটু আগে আমরা পড়লাম। তাহলে এই যে পড়ার থেকে খুব সহজে কিন্তু উত্তর করতে পারছেন। আবার লিখিত জবাব দাখিলের কতদিনের মধ্যে ইস্যু গ্রহণ করতে হবে? একটু আগে আমরা পড়লাম 15 দিন। এই দেখেন 15 দিন। আচ্ছা, তাহলে আপনাদের যদি প্রশ্ন না থাকে, আমি একটু একজনকে লাইনে নিয়ে আসবো। আচ্ছা, এক ভাই আবার কমেন্ট করেছেন যে ক্লাস করতে এত অ্যাবসেন্ট হয়ে গেছি যে মাঝখানের ক্লাসটা মিস করেছি। আচ্ছা, সেগুলো ভিডিও আমি দিয়ে দিব, এবং আমি লিঙ্কগুলো দিয়ে দিব আবার। আমি তো সবগুলো ক্লাসের লিঙ্ক একটা পিডিএফ এ দিয়ে দিয়েছিলাম, এবং
এখনকার ক্লাসগুলো আবার আলাদা করে দিয়ে দিচ্ছি, গ্রুপের লক্ষ্য রাখতে হবে, গ্রুপের লক্ষ্য রাখলে সব পাবেন, কোনো কিছু মিস হবে না। আচ্ছা, এখন রোমান সংখ্যার একটা পেজ আপনাদের দিয়েছি রোমান সংখ্যা চিনার জন্য। তো যিনি, আচ্ছা, তো রোমান সংখ্যা নিয়ে যে আমি এক পেজের একটি নোট দিয়েছি সংক্ষিপ্ত, সেই নোটের বিষয়ে কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারেন। সেটার আমি লাইভ ক্লাস একটু আলোচনা করব। আচ্ছা, এই যে রোমান সংখ্যা সংক্রান্ত যে নোট, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আইন আদালত বার এমসিকিউ 2024 এক্সট্রা নোট। এই এক্সট্রা নোট এইটা আমি 23 সালে দিয়েছিলাম, এক্সট্রা নোট আপনাদেরকেও দেওয়া হবে। এইটার কাজ আরো চলছে। এক্সট্রা নোটের অংশ এটা পিডিএফ আকারে দেওয়া হবে, এবং যখন ক্লাস টেস্ট শেষ হয়ে যাবে, পরীক্ষার আগে মডেল টেস্ট যখন শুরু হবে, ওই সময় এক্সট্রা নোট যারা যারা চাইবেন, এই এক্সট্রা নোটের প্রাইস খুব একটা বেশি না, 65 পেজের মতো, হয়তো বা আরো 5 পেজ অ্যাড হতে পারে। 70 থেকে 80 পেজের মধ্যে এক্সট্রা নোট আসবে। এটা চাইলে যারা নতুন স্টুডেন্ট আছেন তারা কিন্তু নিতে পারবেন প্রিন্ট আকারে, সেটা এখন না, পরে যখন আমি রিভিশন ক্লাস শুরু করব তখন। আপাতত আপনারা এটা এই যতটুকু আমি দিচ্ছি এইভাবে এইভাবে আপনারা পেতে থাকবেন। এর আগে আমি এক্সট্রা নোটের একটা অংশ দিয়েছিলাম, সেটা হচ্ছে যেগুলো ছিল কিছু কবিতার মতন, তারপরে কিছু সিভিল এবং ক্রিমিনাল মামলায় ব্যবহৃত ইংরেজি শব্দ, রোমান শব্দের বাংলা, কিছু অ্যাব্রিভিয়েশনের বিস্তারিত রূপ, পূর্ণরূপ, এগুলো। আচ্ছা, রোমান সংখ্যা পরিচিতি, তো এইটা আমি ছোট থেকে জানতাম, এগুলো প্রাইমারি থেকে এটা জানতাম, তো আপনাদের জন্য এটা তৈরি করেছি নিজের ভাষায়। এইটা কোথাও থেকে নেওয়া না, গুগলে বা কোথাও সার্চ দিয়ে কিন্তু আপনারা এই সিম্বলের অর্থগুলো পেতে পারেন, যে মান এবং রোমান সিম্বল বা ডিজিট গুলো কি কি সেটা আমরা জানতে পারেন। তো এই যে রোমান সংখ্যা গঠনের যে নিয়ম, আমি এখানে 4টি নিয়ম দিয়ে ব্যাখ্যা করেছি। এই নিয়মগুলো আপনারা এইভাবে মেবি বাংলায় কোথাও পাবেন না, ইংলিশে থাকলেও হয়তো বা এইভাবে নাই। এটা সম্পূর্ণ আমি নিজেই আপনাদের জন্য তৈরি করেছি, এবং কতটা কার্যকরী হয় সেটা দেখা যাক। তো আমরা যেটা এক লিখি, আমরা যেটা এক লিখি সেইটা রোমানে হচ্ছে ইংরেজির যেটা আই, আয়ের মতন। এই যে এখানে ক্যাপিটাল আই দিয়েছি আমি, মানে ব্লক লেটার বা বড় হাতের আই, সেটাও হয়। আবার ছোট হাতের আই যেটা, মানে একটা লাইন দিয়ে এটার উপরে যে চিহ্ন, সেটাও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এখানে যে এরকম যে আই, হ্যাঁ, এরকম, এখানে দেখেন আমি অলরেডি লিখেছি, এরকম কিন্তু ছোট আয়ও ব্যবহার করা যেতে পারে। তারপরে এখানে যে মান 5, 5-এর জন্য ভি, তারপর 10-এর জন্য এক্স, 50-এর জন্য আই, 100-র জন্য সি, 500-র জন্য ডি, এবং 1000-এর জন্য এম। তো এগুলো দিয়ে সমস্ত সংখ্যাগুলো গঠন করা সম্ভব। আমাদের 50 পর্যন্ত জানলেই হয়, আমি এক্সট্রা কিছু দিয়ে দিয়েছি। তাহলে আপনাদের রোমান সংখ্যা সংক্রান্ত একটা সম্যক ভালো স্পষ্ট ধারণা হয়ে যাবে। এখন রোমান সংখ্যা গঠনের যে নিয়ম, আমি যতটুকু বুঝি সেটা দিয়েছি। নিয়ম একে কি বলেছি, যে সমমানের বা একই ডিজিট পাশাপাশি বসলে তাদের মান যোগ করে গণনা করতে হবে। যেমন এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে আমরা 2 বোঝাতে এখানে 1 এবং 1 পাশাপাশি বসিয়ে দিব। তাহলে এই যে আই এবং আই যখন আমি পাশাপাশি বসাচ্ছি, তাহলে এরা সমমানের, মানে একই চিহ্ন,
তাই এটা দুইটা পাশাপাশি বসলে এক আর এক যোগ হয়ে দুই বোঝাবে এটাকে। আচ্ছা, তারপরে যদি আমি এই যে এক্স এবং এক্স যদি পাশাপাশি বসাই তাহলে একটা এক্স এর জন্য 10, আরেকটা এক্স এর জন্য 10, তাহলে দুইটা এক্স যোগ করলে 20 হয়ে যাবে, তাহলে মান হয়ে যাবে 20। আশা করি পাশাপাশি একই চিহ্ন বা একই মান বসলে সেটা যোগ হয়ে গণনা করতে হবে, সেটা বুঝেছেন। আচ্ছা, নিয়ম 2, সমমানের একই ডিজিট পাশাপাশি সর্বোচ্চ 3 বার বসানো যাবে। মানে একটা সিম্বলকে 3 বার রিপিট করা যাবে, 3বারের বেশি 4 বার রিপিট করা যাবে না। যেমন এখানে এক বা আই কে আমি 1 2 3 3 বার রিপিট করেছি, তাহলে এটা সবগুলো পাশাপাশি বসেছে এবং সমমান। তাই এখানে আমাদের 1 এবং 2 নম্বর নিয়ম অনুসারে 1 নম্বরে পাশাপাশি 3 বার বসাচ্ছে এবং 1 নম্বর নিয়ম অনুসারে পাশাপাশি একই মান বসার কারণে এগুলো সব যোগ হয়ে যাবে এবং এটাকে 3 বোঝাবে। তদ্রূপ ভাবে এক্স 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 পাশাপাশি সর্বোচ্চ 3 বার বসাচ্ছি, আর একটা এক্স পাশাপাশি 4 বার বসানো যাবে না। এবং তাহলে 3 বার বসালাম, এটা 2 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মে পাশাপাশি একই চিহ্ন বসার কারণে এগুলো যোগ হয়ে 30 বোঝাবে। আচ্ছা, এবার নিয়ম 3, উচ্চতর মানের ডিজিটের পাশে নিম্নতর মানের ডিজিট পাশাপাশি বসলে, যেমন এখানে সর্বনিম্ন আছে আই মানে 1, তারপরে আছে 5, তারপরে আছে এক্স, তাহলে এই প্রথম দুইটার মধ্যে উচ্চতর ভি, নিম্নতর আই। ভি এক্স এর মধ্যে উচ্চতর এক্স, নিম্নতর ভি। এক্স এবং এল এর মধ্যে উচ্চতর এল, নিম্নতর এক্স। সি এবং এল এর মধ্যে উচ্চতর সি, নিম্নতর এল। এম এবং ডি এর মধ্যে উচ্চতর এম, নিম্নতর ডি। আবার যদি আমি বলি সি এবং আই এর মধ্যে উচ্চতর সি, নিম্নতর আই, কারণ পাশাপাশি মান দেখলে আমরা বুঝতে পারছি যে কোনটা উচ্চতর কোনটা নিম্নতর। আচ্ছা, তাহলে এখানে ভি, ভিটা কি? উচ্চতর, উচ্চতরের ডানে বসিয়েছি নিম্নতর, তাহলে উচ্চতরের ডানে যদি নিম্নতর বসাই তাহলে কি কিভাবে গণনা করব? তাদের মান যোগ করে গণনা করতে হবে। তার মানে এখানে 5-এর সাথে 1 পাশাপাশি বসালে যোগ হবে, তার মানে 5 1 সমান 6। তারপর এখানে এক্স এর সাথে ভি, উচ্চতর নিম্নতর, মানে এক্স মানে 10, ভি মানে 5, তাহলে হয়ে গেল 15, যোগ করতে হবে। তারপরে এখানে উচ্চতর এক্স, তার ডানে আছে হচ্ছে ভি, তার ডানে আছে আবার কি? আই। তাহলে এখানে দেখেন তিনটা সংখ্যা বসিয়েছি, তিনটাই সব এই যে নিয়ম যেটা তিনের, তিনকে ফলো করে বসানো হয়েছে। এক্স উচ্চতর, তারপরে নিম্নতর, ভি এর থেকে আই আবার নিম্নতর, তার মানে এভাবে সিরিয়ালে বসানো হয়েছে। তার মানে 3 নিয়মকে ফলো করে এটা গঠন করা হয়েছে। 10-এর পরে 5, 5-এর পরে 1 দেওয়া হয়েছে, সবগুলো যুক্ত করলে হয় 16। আচ্ছা, এরপরে নিয়ম 4-এ কি বলা হচ্ছে? উচ্চতর মানের ডিজিটের বামে নিম্নতর মানের ডিজিট পাশাপাশি বসালে তাদের মান বিয়োগ করে গণনা করতে হবে। বিয়োগ সাধারণত বড় থেকে ছোটটাকে করতে হয়, সেটাই আমরা করে দেখাবো। তাহলে এখানে দেখেন আই আগে আছে, ভি পরে আছে, তার মানে উচ্চতর আগে, তার বামে বসে আছে নিম্নতর। তাহলে এইটা হলে যেমন এর আগে ভি, তাহলে যেটা বলছিলাম যে উচ্চতর মানের ডিজিটের বামে নিম্নতর মানের ডিজিট পাশাপাশি বসালে তাদের মান বিয়োগ করে গণনা করতে হবে। তো এখানে দেখেন ভি এবং তার বামে বসে আছে আই, তাহলে উচ্চতরের বামে নিম্নতর, ঠিক এই যে 3-এর নিয়মের বিপরীত 4। তাহলে যদি এরকম হয় তাহলে উপরে আমরা 5 আর 1-এ 6 ধরেছিলাম, তো এখানে 5 আর 1-এ 6 না হয়ে হয়ে যাবে কি 5 - 1 হয়ে যাবে 4। তেমনি এক্স এর বামে যদি আই থাকে তাহলে উচ্চতরের বামে নিম্নতর, তাই কিন্তু এখানেও 10 থেকে 1 বিয়োগ হয়ে 9 হয়ে যাবে। তেমনি যদি আমি এল এর পাশে এক্স রাখি, এল হচ্ছে 50, এর বামে 10 রাখছি এক্স, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে 40 হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু সকল প্রমাণ সংখ্যা গঠন করা যাবে। আর এখানে এখানে যদি আমরা বলি যে এক্স এর বামে আমি রাখতে চাচ্ছি 5, এক্স এর বামে যদি 5 রাখি তাহলে 10 - 5, তাহলে কত হবে? 5 হবে। তাহলে এরকম গঠন করা যাবে না। যখন এক
একটা দিয়ে গঠন করা যাবে তখন দুইটা ব্যবহার করা যাবে না। যেমন 5কে বোঝানোর জন্য আমরা 10 - 5 দিতে পারি, মানে ভিএক্স। ভিএক্স দিলে মাইনাস করলে 5 হচ্ছে, কিন্তু 5-এর জন্য আলাদা একটা ভি আছেই। অতএব আমরা কি করতে পারবো না, এই ভিএক্স লিখতে পারবো না, আমরা শুধু ভি লিখে 5 লিখবো। তার মানে যখন একটা সিম্বল দিয়ে কোনো কিছু প্রকাশ করা যায় তখন একাধিক সিম্বল সেটার জন্য ব্যবহার করা যাবে না। আবার যখন কম সংখ্যক সিম্বল ব্যবহার করে কোনো কিছু করা যাবে, বিশেষ করে জটিল 3টা 4টা 5টা যখন সিম্বল ব্যবহার করতে হবে কোনো সংখ্যা, বড় জটিল সংখ্যা গঠনের জন্য, তখন সবচেয়ে কম সংখ্যক সিম্বল ব্যবহার করে যেটা গঠন করা যাবে সেটাই গঠন করতে হবে, বেশি সংখ্যক সিম্বলটা অ্যাভয়েড করতে হবে, সেটা ভুল হয়ে যাবে। তাহলে এই 4টা বেসিক নিয়ম যদি ফলো করি, আশা করি সকল রোমান সংখ্যা গঠন করা যাবে। বিশেষ করে আমাদের যে 50 পর্যন্ত আদেশগুলো আছে সেগুলো যদি বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন আসে, প্রশ্নের মধ্যে যদি রোমান সংখ্যা ব্যবহার করা থাকে অথবা অপশনের মধ্যে রোমান সংখ্যা ব্যবহার করা থাকে, আশা করি এই ক্লাসের মাধ্যমে একটু হলেও আপনারা উপকৃত হবেন। তো এই ছিল আজকের আলোচনা। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তো ঠিক আছে, আপনারা যেহেতু কেউ প্রশ্ন করতে চাচ্ছেন না, সেহেতু সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই যেন নিরাপদে থাকতে পারেন সেই শুভকামনা রেখে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।